জি, আমি 2006 সালে যখন ডিএক্সএন এ জয়েন করি তখন আমার স্বপ্ন ছিল আমি বাংলাদেশে, তখন স্বপ্ন দেখতাম যে এটা আসলে কি আদৌ ইন্টারন্যাশনাল বিজনেস কিনা, বা মক্কা থেকে শুরু করছি ঠিক আছে, বাংলাদেশে গিয়ে আমি ব্যবসা করতে পারবো কিনা, একসময় বাংলাদেশে চলে গেলে আমি ইনকাম করতে পারবো কিনা, ডিএক্সএন যে কথাগুলো বলে এগুলো কি আদৌ সত্য কিনা। 2009 সালে যখন আমি বাংলাদেশে আসি, তো ফেনীতে আমি, আমার বাড়ি ফেনী হওয়াতে আমি ফেনীতে দেখলাম ফেনীতে কোনো অফিস টফিস নাই। দেন আমি একটা ছোটখাটো স্টকিস ফেনীতে শুরু করলাম। তারপরে 2 আড়াই বছর 3 বছর আগে আমার যতটুকু মনে আছে, আমি সেদিন বাংলাদেশেই ছিলাম। 2010 সালে আমি সৌদি আরবে ভিসা ক্যান্সেল করে চলে আসি। তো ফেনীতে আমি ছিলাম, আমার যতটুকু মনে পড়ে সেদিন ওসমান গনি আরমান ফেনী অফিসে আসছে এবং আমার সাথে দেখা হয়েছে, বসছে এবং ডিএক্সএন এর প্ল্যান সম্বন্ধে জানছে। এন্ড সে খুব কনফিউজ ছিল যে এই, মানে নেটওয়ার্ক মার্কেটিং এর আগেও সে করেছে, আমার সাথে যতটুকু শেয়ার করেছে, কিন্তু গ্লোবাল বিজনেস করা যায় এক জায়গা থেকে বসে, বাংলাদেশ থেকে বসে গ্লোবালি মার্কেট তৈরি করা যায় উইদাউট ক্যাপিটাল, কোনো পুঁজি ছাড়া, সেটা বিশ্বাস করতে আসলে সে প্রথম অবস্থায় খুব কষ্ট হয়েছিল। প্রায় দীর্ঘ 2-3 মাস পরে সে আস্তে আস্তে এই ডিএক্সএন এর কালচারটা সে ধারণ এবং লালন করতে পেরেছে। কারণ তার ব্যাকগ্রাউন্ড ছিল নেটওয়ার্ক মার্কেটিং এ, আমি যতটুকু জানি যে বাইনারি সিস্টেম থেকে সে আসছে। তো আমরা সরাসরি এখন চলে যাব। মিস্টার ওসমান গনি আরমান, আছেন আপনি? জি স্যার, আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ জি, হ্যাঁ, শোনা যাচ্ছে, মাশাল্লাহ পরিষ্কার শোনা আপনাকে। যাচ্ছে। জি। হ্যাঁ হ্যাঁ, খুবই চমৎকার শোনা যাচ্ছে। তো থ্যাংক ইউ স্যার। আমি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আহ, আপনি আপনার দেশের বাড়ি, আপনার বেড়ে ওঠা এবং আপনার জীবনের পরিকল্পনা কি ছিল। পাশাপাশি আপনি এর আগে অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং করেছেন লোকালি, বাট ডিএক্সএন এ আসার গল্প এবং আজকে এই পজিশনে 2 আড়াই বছরের জার্নি আমি একটু জানতে চাচ্ছি একটা একটা করে, আপনার বেড়ে ওঠার গল্প কোথায় কিভাবে। জি, শুরু করেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সর্বপ্রথম আমার অনারেবল আইকন মিস্টার শাহজাহান হাজি ননিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সে সাথে ধন্যবাদ জেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে, যিনি আমাকে আজকের এই প্রোগ্রামের সুযোগ করে দিয়েছেন। স্পেশালি থ্যাংক ইউ আমাদের মার্কেটিং ম্যানেজার মিস্টার পলাশ। আহ আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের যারা আমার কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি ছেলেটা আহ, আসলে আজকে আমি নিয়ে কথা, তো তো এই আমার কথাটাই বেশি চলে আসবে। আমি সবসময় আপনাদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার দীর্ঘ পথ হচ্ছে, আমি এসএসসি 2005 সালে ছাগলনাইয়া, অর্থাৎ ফেনী জেলার একটা উপজেলা হচ্ছে ছাগলনাইয়া পৌরসভা, সেখানে আমি একটা স্কুলে এসএসসি পরীক্ষা দিই 2005। 2007 সালে ঠিকই এসএসসি ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হয় আমাকে ফেনী গভর্নমেন্ট কলেজ থেকে, এবং সর্বোপরি সেখান থেকে আমি চলে যাই চিটাগং। অর্থাৎ অনার্স মাস্টার্স আমার শেষ হয় চিটাগং, বাট আমার পড়াশোনার টোটাল পুরো ক্রাইটেরিয়া ছিল বিজনেস। বিজনেস লাইনে এবং মাস্টার্স করেছি আমি ম্যানেজমেন্ট। আপনাদেরকে এইভাবে বলি যে ছোটবেলায় যখন ছবি দেখতাম তখন দেখা যাচ্ছে কিছুক্ষণ নায়ক হতে ইচ্ছে করতো, ভালো কিছু গান শুনলে দেখা যাচ্ছে কখনো বা গায়ক হতে ইচ্ছে করতো, এখন দেখা যাচ্ছে একটা প্লেয়ার হতে ইচ্ছে করতো। মানে কোনো সময় স্পেসিফিক যে কোনো কিছু হতে হবে বা এটা করতে হবে এরকম কোনো ধরনের অনুপ্রেরণা বা স্পেসিফিক কিছু ছিল না। তবে ছোটবেলা থেকে বাবা আপনার যখন উনি ল প্রফেশনে আছেন, দীর্ঘ প্রায় 30 বছর হবে ফেনী জজ কোর্টে উনি আছেন। তো সেই সুবাদে আমরাও 2007-এ কিন্তু সবাই ফেনীতে চলে আসি, ফ্যামিলি সহ তখন সবাই চলে আসি ফেনীতে। তো তখন থেকে আজ অব্দি ফেনী শহরেই আমরা বসবাস করছি। তো আমার ছোটবেলাটার মধ্যে তখন এই ধরনের কোনো স্পেসিফিক ছিল না, কারণ আমার ফ্যামিলিতে বড় আমি, আমরা 3 ভাই, তার মধ্যে আমি সবচেয়ে বড়, সবার বড়। তো আমি যখন 2007 সালে ইন্টারমিডিয়েট শেষ করে যখন অনার্সে ভর্তি হলাম, তখন তখনকার প্রেক্ষাপটে ইন্ডিমেন্টে আপনাদেরকে কথা প্রসঙ্গে একটা বলি যে কিছু একটা লোক হঠাৎ করে আমার সাথে একদিন দেখা রাস্তায়, দেখা হয়ে তখন এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাকে বললো যে তোমাদের বাড়ি কোথায়। আমি বললাম যে আমার ওখানে বাড়ি, লোকেশনটা বললাম। বলার পরে উনি বললো তোমার বাবা কি করেন। আমি বললাম যে উনি ল প্রফেশনে আছেন। তো আমাকে বলে যে তাইলে তুমি কি করো, বলে যে আমি তো পড়াশোনা করি। তো উনি ভদ্রলোকটা আমাকে একদিন একটা কথা বললো, বললো যে এই যে তুমি এতক্ষণ পর্যন্ত তোমার দাদার পরিচয় দিলা, বাবার পরিচয় দিলা, তোমার পরিচয় কি?
মানে সত্যি কথা আসলে তখন তো ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না। ইভেন সবচেয়ে বড় কথা কি জানেন, আমি আমার ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত আমি আমার কোনো মেয়ে ছেলের সাথে মানে মেয়ে ফ্রেন্ড বা মেয়েদের সাথে কথা বলা, এটা আমার কাছে মানে খুব আহ, মানে খুব বেশি ইনোসেন্ট ছিলাম যে আমি আসলে মেয়েদের সাথে কথা বলতাম না, দূরে দূরে থাকতাম মেয়েদের থেকে সবসময়। ইভেন গসিপিং পছন্দ করতাম না, মানে বেশি পরিমাণে মানুষের সাথে গসিপিং গসিপিং পছন্দ করতাম না। তো এখন দেখেন তাইলে কোন মানুষটা, যে মানুষটা এত লাজুক ছিল, যেখানে বসে একসাথে কথা বলার সুযোগ ছিল না, সে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করবে? একটু প্রশ্ন করেন নিজেকে। আসলেই মানে 2000 যখন আমি 9 সালের দিকে যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার সাথে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে প্রথম দেখাশোনা জানাশোনা। তো যে ভদ্রলোকটাকে আমি চিনতাম বা যে ভদ্রলোকটা আমাকে এনকারেজ করছে, আসলে সে সরাসরি আমাকে কোনোদিন স্পন্সরও করেনি। তার সাথে আমার সরাসরি খুব একটা বেশি আলোচনা হয়েছে বিষয়টা এটা না। তার কিছু ট্রেনিং শুনতাম বা ট্রেনিং স্টেজে আমি অংশগ্রহণ করতাম, বিভিন্ন ভেন্যুতে, শিল্পকলা একাডেমির মতো বড় বড় ভেন্যুগুলোতে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম। ওনার প্রোগ্রাম পেলে আমি নিজে চলে যেতাম। 2009 সালের কথা বলছি আমি আপনাকে। তো এই ভদ্রলোকের ডিরেক্ট সেলিং এর উপর যে তখন তো আর ইন্টারনেট প্রযুক্তি এত কিছু ছিল না, বাট ডিরেক্ট সেলিং এর উপর বিশাল নলেজ ছিল। উনি যে ইনফরমেশন গুলো দিত, এখনকার বাস্তবতা আমি দেখতে পাই আসলে সত্যি তাই, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি। তো উনি তখন আমাকে যখন বলা জানার পরে তখন আমার একটা ইন্টারেস্ট ফিল হলো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। আচ্ছা ওকে ফাইন, বুঝতে পারছি, তার মানে এই ইন্ডাস্ট্রিতে আমার সময় দিলে সে সময়টা অল্প সময়, 30 বছরের কাজ 3 বছরে করা যাবে, এরকম একটা মেন্টালিটি তৈরি হলো। সেখান থেকে আমার 2009 সাল থেকে আমার কাজ শুরু হলো। আনফরচুনেটলি 2012 সালে এসে আমাকে কাজটা স্টপ করে দিতে হচ্ছে। সহজ করছি, শিখছি। এর মধ্যে আপনাদেরকে বলি, তখন তো আমি অনার্স শেষ করে ফেললাম, মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। এরপরে আমার বাবা যেহেতু ল প্রফেশনে বললো যে তুমি লতে অ্যাডমিশন নাও, লতে আমি অ্যাডমিশন নিয়ে ইন দি মেন টাইম মাস্টার্স এবং ল একসাথে শেষ করে ফেললাম 2015 সাল। কিন্তু নেটওয়ার্কিং কিন্তু বীজটা ভিতরে রয়ে গেছে, কারণ 2009 থেকে নেটওয়ার্কিং এর ইন্ডাস্ট্রির যে বীজটা, সেটা কিন্তু রয়ে গেছে ভিতরে। বারবারই শুধু মানে চটপট চটপট করা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কখন যাব বা ইন্ডাস্ট্রিতে কখন মিশবো, মানে ভালো একটা ইন্ডাস্ট্রি খুঁজতেছি, চাচ্ছি বা পাচ্ছি পাচ্ছি না এরকম। তো 2015 সালের দিকে যখন বাবা অলরেডি ইয়ে করে বের হইলাম, 16 সালেতে ল শেষ হয়ে গেল আমার, তখন আমার বাবা প্র্যাকটিসের জন্য অলরেডি প্রেশার দিচ্ছে বা প্র্যাকটিসে যাব এরকম। বাট আমি একটা জিনিস বুঝতে পারছি যে বাবা আজকে 30 বছর, তখন তো অনেক আরো কম, প্রায় 27 বছর হয়ে গেল, বাবার লাইফে বাবা তো এখনো ফ্রিডম হতে পারেনি। এটা আমার ওই যে ওই স্কিলটা, ওই যে সে 2009, 10, 11-তে যে ট্রেনিং ছিল, সেই ট্রেনিং এর আলোকে আমার বারবার আমার মনের ভিতরে একজন মানুষ আমাকে বারবার নক করতেছে যে এটা তো আসলে শুরু করলাম ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি এটা তো ফ্রিডম বলতে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা তো হচ্ছে না বা সেটা তো পাচ্ছি না। যাক, তারপরেও আমি শুরু করে দিলাম। তখন ইন্ডিমেন্টা বাংলাদেশে কিছু কোম্পানিকে সরকার লাইসেন্স দেয়, তার মধ্যে একটা কোম্পানিতে আমি কাজ শুরু করেছিলাম। সেখানেও 3 বছরে কাজ শুরু করেছি। 3 বছর কাজ করার পরে ওখানেও একটা ভালো পজিশনে ছিলাম। 2017 কথা বলছি, 17তে এসে একটা বড় ধাক্কা খেলাম সেখানে। চিন্তা করলাম দ্বিতীয়বার চান্স নিলাম, সেখানেও এরকম অবস্থা। আসলে সত্যি খুব কষ্টদায়ক। ফার্স্ট টাইম ঠিক আছে ভুল করলাম, সেকেন্ড টাইমে আবার সেই একই রকম ধাক্কা। বাট ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আমার পজিটিভ ধারণা যে ইন্ডাস্ট্রি কিন্তু গ্লোবালি আছে, বাট আমরা কেন এইভাবে ধাক্কা খাচ্ছি বারবার। তো বাবাও ফ্যামিলি থেকে খুব বেশি ফেড আপ, কারণ হচ্ছে তখন তো বিয়ে করিনি, আনম্যারিড, বয়স হয়ে গেছে, এর মধ্যে দেখা যাচ্ছে আমার ল প্রফেশনেও এন্ট্রি করা দরকার বেশি করে। তখন অলরেডি কোর্টে চেম্বারে অলরেডি যাওয়া আসা শুরু করলাম। কোর্টে আমি কিন্তু এত বছর বাবা কিন্তু চেম্বারে খুব একটা যাই না, কোর্টেও যাওয়া হতো না আমার। তো অলরেডি প্রায় 6 মাসের মতো প্র্যাকটিস করে ফেলছি। 2017 সালের কথা বলছি। 2017 সালের জুলাইতে এসে আমার জুলাইতে এসে অর্থাৎ ঈদের সময়, অর্থাৎ এই 1 মাস আগে মনে হয় আগস্টের দিকে ঈদ হলো। আহ, রোজার ঈদ বা কোরবানি ঈদ এরকম হবে হয়তো, বা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, রোজার ঈদই হবে। তখন আমার সাথে যিনি আমাকে স্পন্সর করেছেন উনি আরো একজন আমার চেম্বারে গেছে, চেম্বারে আমাকে না পেয়ে সোজা তারা বাসায় আসছে। অনেকবার বলা শুরু করছে যে এটা এই, এটা সেই, ওটা এই, এরকম সেরকম অনেক কিছু, যে এখানে মার্কেটটা গ্লোবাল মার্কেট, এখানে ট্রেনার হওয়ার সুযোগ আছে, এখানে মার্কেট পুরোটা ফাঁকা, বাংলাদেশ মার্কেটের কথা বলছে। অনেক কিছু বলার পরে যেটা বলি আর কি, আমরা আসলে আমার ইনফরমেশন গুলো টাচ করছে না, কারণ আমি খুব বেশি
ফার্স্ট্রেটেড এই জায়গাটাতে যে আবার থার্ড টাইম যদি ভুল করি তাহলে জীবন কিন্তু শেষ, কারণ আমার বয়স তখন প্রায় 29 বছর চলে। তো থার্ড টাইম আমি অনেক চিন্তা ভাবনা করার পরে একদিন আমি অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে আমি অফিস থেকে একটা সাবান একটা টুথপেস্ট নিয়ে আসছিলাম। আমার মাথার মধ্যে একটা স্কিন প্রবলেম ছিল, মাথার স্কিন প্রবলেমটার কারণে সাবানটা নিয়ে আসলাম, ওনাদের কথা শুনে যে স্কিনের জন্য এটা খুবই ভালো, আচ্ছা ওকে ফাইন, একটা টুথপেস্ট নিয়ে আসলাম। একটা সাবান এবং একটা টুথপেস্ট আনার পরে তখন সাবানটা ইউজ করলাম 2 দিন। 2 দিনের মধ্যে দেখা যাচ্ছে আমার মাথার মধ্যে যে পরিমাণ অ্যালার্জি প্রায় 80% কিউর হয়ে গেছে, 80% নাই। যে পরিমাণ আবরণ বসে প্রতিদিন স্কিনের মধ্যে, ওই পরিমাণ আবরণ এখন বসছে না, প্রায় 80% নাই। তারপরে দেখা যাচ্ছে আমার ভিতরে একটা মানে একটা ভিতরে একটা ধরনের নিজের সাথে নিজে কথা বলা আর কি, যে আমার প্রিভিয়াস যে কোম্পানিতে মানে যেটা একবার খুব রিসেন্টলি আমি ছেড়ে দিছি, সেখানে প্রায় 10,000 বিশাল বড় একটা নেটওয়ার্ক ছিল আমার 3 বছরে। সেখানেও 3 বছরে 10,000 লোকের যদি আমি শুধু এই সাবানটাই দিতাম, তাহলে 10,000 সাবান তো এমনি যায়। এটা আমার একটা ওই সাবান ইউজ করতে করতে আমার মনের ভিতরে একটা ছবি তৈরি হয়েছে, আঁকা হয়েছে। টুথপেস্টটা ঠিক যেদিন আনলাম সেদিন আমার দাঁতে ব্যথা প্রচন্ড ফুলে আছে, সামনের রুমে এই রুমটাতে উনি শুয়ে আছেন, টিভি দেখতেছেন। ওনার কি হচ্ছে, খাবে না রাতের বেলা, আচ্ছা ঠিক আছে তাইলে খাবেন না, কি সমস্যা, দাঁতে ফুলে রয়েছে। তো ওনার কথা শুনে আমি বললাম যে ঠিক আছে টুথপেস্ট বলিনি, ওনাকে বলছি যে এখান থেকে একটু লাগাই দিয়ে শুয়ে থাকেন। উনি লাগাই দিয়ে সকালবেলা ডাইনিং টেবিলে খেতে বসছে, তখন বলতেছে যে রাতে ওষুধটা না দিলে উনি ঘুমাইতে পারতো না। দেখেন, ইনস্ট্যান্ট 3 দিন মাত্র মাত্র আমি 15 তারিখে গেছি অফিসে, ফেনী অফিসে, বাট শুনলাম ফেনীতে নাকি অফিস আছে 2008 সাল থেকে। সেটাও আমি জানতাম না, সেটাও এক ধরনের অবাক করা বিষয়। আমি 2017 সালে ওনাদের অফিসে গেছি, অথচ ফেনীতে থাকি আমি। তাহলে দেখেন, তখন এই যে প্রোডাক্টটা নিলাম, ইউজ করার পর উনি যখন বললো, তখন আমার মাথায় শুধু সাবান সাবান আমার সাথে কথা বলছে, টুথপেস্ট ওনার সাথে কখন কথা বলছে। ইনস্ট্যান্ট আমার মাথায় বারবারই ক্লিক করতেছে যে আমার যে এই যে তৈরি করা যে মার্কেটটা, আমি যেখানে রাত দিন 24 ঘন্টা খেটে যে একটা মার্কেট তৈরি করছি, সেই মার্কেটটা যদি এরকম রিউজেবল একটা আইটেম আমি দিতে পারতাম, যেটার ফিডব্যাক যেটা আমার সাথে কথা বলতে পারে, তাহলে সেটা অবশ্যই সবার সাথে কথা বলতে পারবে। তো 10,000 কাস্টমার যদি আমি একটা হিসাব করলাম, প্রায় অর্ধ কোটি টাকার বিজনেস আমার এখানেই হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে অর্ধ কোটি টাকার বিজনেস যদি হয়ে যায়, তাইলে এইখান থেকে যদি কোম্পানি আমাকে ধরলাম, মার্কেটিং প্ল্যান তখন বুঝি না, ধরে নিলাম যে 3% দেয় বা 3% দেয়, তাও তো আমার কাছে হিউজ অ্যামাউন্ট, যেটা আমি আসলে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য বাংলাদেশে আমি, আমার ধারণা যে একটা লোক 1-1.5 লক্ষ টাকা ইনকাম হলে একটা লোক একবার স্ট্যান্ডার্ড লাইফ স্টাইল মেনটেন করতে পারে বাংলাদেশে। আর যদি 2.5 থেকে 3 লক্ষ টাকা, আই মিন $3,000 উপর ইনকাম হয়, সে সারা পৃথিবীর যে কোনো দেশে বসবাস করার মতো ক্ষমতা রাখে বা সুযোগ থাকে তার। তো আমার এই এই যে ছোট্ট ক্লিক করাটা, দেখা যাচ্ছে আমি তখন 18 তারিখ মনে আছে আমার, জুলাইয়ের 18 তারিখ, 17 সালে জুলাইয়ের 18 তারিখ আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমি মার্কেটিং প্ল্যানটা একটু বোঝার চেষ্টা করলাম। আসলে মার্কেটিং প্ল্যানটা আমার মাথায় ঢুকে না। কেন ঢুকে না? কারণ আমার মার্কেটিং প্ল্যানটা ঢোকার মতো কথাও না, আমার মাথা অলরেডি ব্লক করা একটা জায়গায়। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আমি যে প্র্যাকটিস করছি 6 বছর, 3 বছর, 3 বছর, 6 বছর, এই সময়টা কি হলো, মানে আমি কোনো কাজে লাগাইতে পারলাম না। এই সময়টা আমার জন্য ভ্যানিশ হয়ে গেল, মানে এটার কোনো আউটপুট আমার কাছে নাই, শুধুমাত্র এক্সপিরিয়েন্স আছে। এখন আমি একটা জায়গায় জব করতে গেলাম, চিন্তা করলাম যে সেখানে আমাকে নতুন করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, এবং আমার যে এই শিক্ষা এক্সপিরিয়েন্সটা, এই লাইফ স্টাইল, এটা আমি মেনটেন করতে পারবো না। বারবার আমাকে শুধু সিগন্যাল দেয়, জব মার্কেটে যাইও না, গেলে কি পাবা কি পাবা, মানে বারবার এই সিগন্যালের কারণে আমি জব মার্কেটের দিকে খুব একটা বেশি ইন্টারেস্ট ছিলাম না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা কারোর সাথে মিলবে এটা বিষয়টা এটা না, আমার নিজের ভিতরে ওই যে সেটার বীজ বপন হয়েছিল 2009-10 দিকে। তো আলহামদুলিল্লাহ, পরে দেখা যাচ্ছে যখন ডিসিশন 2017 সালের জুলাইয়ের 18 তারিখে যখন মোটামুটি মার্কেটিং প্ল্যানটা বুঝলাম, আচ্ছা যাই হোক, যা হবার হবে, আমি দেখি একটু 2000 সাল থেকে নাকি তারা বাংলাদেশে বিজনেস করছে। তো 2000 সাল থেকে যদি বিজনেস করে, আমি একটু হেড অফিসটা দেখতে চাই। ইন দি মেন টাইম 20-21 তারিখ 2 দিন একটা প্রোগ্রাম ওয়ার্কশপ ঢাকা হেড অফিসে চলছে। তার মানে আমি শুরু করলাম কয় তারিখ, 18 তারিখ ডিসিশন মেক করলাম, 19-20 মাত্র একদিন বাকি, মাঝখানে ঢাকায় 20-21 তারিখ 2 দিন প্রোগ্রাম। আমাদের ডিএক্সএন বারিধারা হেড অফিসে, ওখানে মাত্র সুযোগ আছে, বসার সুযোগ আছে 70 থেকে 80 জন ক্যাপাসিটি। তার মানে হোল বাংলাদেশ থেকে লিডাররা নিয়ে প্রোগ্রাম করছে। তার মানে ওখানে বুঝেন, এখানে আসলে জায়গা পাওয়াটাও কঠিন ছিল, এবং টিকিট প্রাইস ছিল 2,000 টাকা। যাই হোক, আমার কাছে তখন ইন টাইম আমি তখন হাত খালি ছিল, আমি বলছি যে আমাকে এনি হাও আমাকে এই প্রোগ্রামে যেতে হবে, কারণ কাজ শুরু করতে গেলে আমার শেখার একটা মানসিকতা দরকার, আগে শিখবো।
তো প্রোগ্রামে গেলাম, যথারীতি বুঝলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের আগে টিভিএস কোম্পানিগুলো যেরকম ঝিকঝাক এই ছাই টাইপের এগুলো ছিল না, চলছে কোন রকম, ওকে ফাইন। তখন বুঝলাম, অফিস গেলাম, মানে এত কিছু বুঝতেছি না এখনো পর্যন্ত, কেমন জানি নার্ভাস নার্ভাস লাগতেছে সব। যাওয়ার পরে তখন আপনার দুদিনের প্রোগ্রাম, বিশেষ করে আমি কিচ্ছু বুঝিনি, একের কিচ্ছুই বুঝিনি। আমাকে যদি বলা হয়তো প্রোগ্রাম শেষে বের হয়ে 10 মিনিট কথা বলেন প্রোগ্রাম সম্পর্কে, আমি বলতাম আমি কিচ্ছু বুঝিনি, আমি সব উপরে দিয়ে গেছে, কি জ্ঞানধর্ম বলে, কি মাশরুম বলে, কি কি বলে জিনিস, স্লাইড দেখিয়ে দেখিয়ে সারাদিন প্রোগ্রাম করে। ইন দি মিন টাইম একটা ঘটনা ঘটছে, যেটা সেটা হচ্ছে যে আমার প্রচন্ড অ্যাসিডিটি ছিল, প্রচন্ড অ্যাসিডিটি। আপনার আমার পকেটে প্রায় 3টা ব্র্যান্ডের ওষুধ থাকে। এটা আমার ওই চিটগং থাকা অবস্থায়, আমি যখন মাস্টার্সে পড়াশোনা করতাম তখন বাইরে চিটগং এর খাওয়া দাওয়া অনেক বেশি অয়েলি, এটা আমাকে সমস্যা করে দিচ্ছে। তখন থেকে আমার আলসারের প্রবলেম, মানে গ্যাস্ট্রিটিকের প্রবলেম, 3টা ব্র্যান্ডের ওষুধ আমার পকেটে থাকে। তখনও ছিল, প্রোগ্রাম চলাকালীন সময় ছিল। তো প্রোগ্রাম চলাকালীন সময় ডিএক্সএনে কফি সার্ভ করা হয়, কফি। কফিটা যখন দেওয়া হলো, তো আমি খাচ্ছি না, কারণ খাচ্ছি না কেন, কারণ আমার জন্য চা কফি খাওয়া নিষেধ এই কারণে, কারণ গরম জিনিস এবং এটা খেলে অ্যাসিডিটির মাত্রা আরো বেড়ে যায় এবং আমার কাছে খারাপ লাগে। তো আমার সাথে যিনি বসা ছিল উনি বললো যে এক কাজ করেন, আপনি কোল্ড মানে ঠান্ডা হয়ে গেলে আপনি এমনি খেয়ে ফেললেন পানির মতো, আশা করি ভালো লাগবে, আপনি খান। তো ওই সারাদিনে দেখা যাচ্ছে 3-4 কাপ কফি খাওয়া হলো, সকালে দিল, দুপুরে দিল, রাত বিকাল সেশনে দিল, কফি খেলাম। আলহামদুলিল্লাহ ওই দিন আমার যে প্রতিদিন যে পরিমাণ অ্যাসিডিটি আমার ভিতরে গ্রো করে, এই অ্যাসিডিটিটুকু আমি ফিল করছি না। দেখেন, মানে প্রোগ্রামে কি বুঝছি না বুঝছি জানি না, কিন্তু এই প্রোডাক্টটা আমার মাথার মধ্যে শুধু বারবার নক করছে। যেটা আমি ওষুধ যেখানে 3 বেলা বা 2 বেলা খেতাম, সেখানে দেখা যাচ্ছে আমি ওই দিন খাইনি, পরের দিনও একই অবস্থা, আমি খাইনি। এখন লাস্ট দিন যেটা হয়েছে, এটা গেল বিষয় আমার শারীরিক শারীরিক ব্যাপারটা, যে আমি খাইনি, আমার কাছে ভালো লাগছে, আমি এই জন্য খাওয়া লাগে না। লাস্ট দিন যে জিনিসটা, সেটা হচ্ছে প্রোগ্রাম শেষের আগের দিন একটা স্টেটমেন্ট দেখাচ্ছে, দেখাচ্ছে কার, হারুন রশিদ স্যারের এবং আমাদের হাসপাতাল ইডিসির প্রেসিডেন্ট হাসপাতালি সাগর সাহেবের একটা স্টেটমেন্ট দেখাচ্ছে। স্টেটমেন্টের মধ্যে এরকম সুন্দর করে দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ, আপনার কোন মাস সেটা মনে নাই, বাট লোকাল বোনাস অফ বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, গালফ, এরকম করে প্রায় কমপক্ষে আমি 20-25টা 30টা দেশ দেখলাম, মানে বোনাস আসছে, এবং আলটিমেটলি কত আসছে সেটা আমি জানি না। তখন তখন আমি যেটা তখন বললাম, যেটা সেটা হচ্ছে যে মানে এই জিনিসটা দেখার পরে দেখেন, আমি সারা দুদিনের প্রোগ্রামে কিচ্ছু বুঝছি নাই, সবটা আমার মাথার উপর দিয়ে গেছে, শুধু ওই লাস্ট মুহূর্তে ওইটাই বুঝছি যে এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, 200টা দেশে বিজনেস করে, চাইলে সিস্টেম আছে, চাইলে 200টা দেশ থেকে পয়সা ইনকাম করতে পারবা, এটা আমি বুঝছি, আর কিচ্ছু বুঝি নাই। তাহলে এখন কি হলো দেখেন, মাত্র আমার বয়স মাত্র 3 দিন সময়, 18 থেকে 19, 20, 21, 4 দিন সময় আমার আমার এই এইখানে জয়েনে। এই 4 দিনের ভিতরে যেটা হইলো সেটা হচ্ছে যে তার মানে আমি প্রোডাক্টের উপর ফুল কনফিডেন্স আমার চলে আসছে, কারণ আমি কফিতে আমি আমার পার্সোনাল রেজাল্ট পেলাম, চুলে আমি সাবান ইউজ করে রেজাল্ট পেয়ে গেলাম, এর মধ্যে টুথপেস্ট মোটামুটি চলছে ভালো। এখন একটা কনভারসেশন হচ্ছে উপরে, ভিডিওতে দেখাচ্ছে, আমি তখন একটা জয়নিং ফর্ম কিনতে গেলাম, কেউ যিনি আমার সাথে একটা জয়েন করবে, জয়নিং ফর্ম কিনতে গেলাম, তখন অফিসে কাউন্টারে গেলাম, আর তখন বললো যে 10 টাকা দেন, যেটাকে আমরা কিট কোড বলি, এখন 10 টাকা দেন। একটা জয়নিং ফর্ম কিনলাম, সে আমাকে একটা মানি রিসিপ্ট দিল। আমি তখন চিন্তা করলাম, ভাই রে কি বলে, 10 টাকার মানি রিসিপ্টও দেয়। তখন মানে আমার ট্রান্সপারেন্ট কোম্পানি সম্পর্কে এক ধরনের বিশ্বাস লেভেল আরো বেশি বাড়তে লাগলো, ছোট ছোট জিনিসগুলো, কিন্তু দেখেন ছোট ছোট জিনিসগুলো ফলো করা লাগলো। তার মানে প্রোডাক্ট, আমার এই জয়নিং ফর্ম কেনা, আপনার স্টেটমেন্ট দেখা, সবকিছু মিলিয়ে একটা ধরনের মানসিক ভাবে আমি রেডি হয়ে গেলাম যে আমি বিজনেসটা করবো, সিরিয়াসলি করবো। এখন চ্যালেঞ্জটা কোন জায়গায়? চ্যালেঞ্জটা হচ্ছে এই মুহূর্তে আমার বয়স 29, কথাটা খেয়াল করেন, আমি ফ্যামিলির বড় ছেলে, আমার বাবা ল প্রফেশনে আছে। চ্যালেঞ্জ হচ্ছে আমি কিন্তু আগের যেভাবে করেছি, ইচ্ছা মতো সময় দিছি, ইচ্ছা মতো ঘুরে বেড়াইছি, এখন কিন্তু কিছুটা হলেও রেস্ট্রিক্টেড আছে, কারণ এখন সময় হয়ে গেছে অলরেডি। এখন বিজনেস করব কিভাবে? তখন আমি চিন্তা করলাম, আমার ফেনী শহরে থাকলে আমার বিজনেস করা হবে না, তাহলে কি করব? তাহলে কি করব কি করব ভাবতে ভাবতে তখন ডিসিশন মেক করলাম, আমি ফেনীতে থাকবো না, আমি ঢাকায় চলে যাব। এখন চ্যালেঞ্জের ব্যাপার যেটা আসছে, চ্যালেঞ্জের ব্যাপারটা হচ্ছে আমার বাবা
যে উনি তো আমাকে অলরেডি এঙ্গেজ করে ফেলছে ল প্রফেশনে, আমি অলরেডি 6 মান্থ প্র্যাকটিস করি, অলরেডি এই ঝামেলাগুলোর কারণে এই ট্রেনিং ট্রেনিং করে অলরেডি আমি ফ্যামিলি থেকে খুব বেশি ফেড আপের মধ্যে আছি। ফেড আপ মানে কি, তুমি কি আবার শুরু করছো নাকি উল্টাপাল্টা কিছু? তার মানে খুব ফেড আপ। এবং যেটা হচ্ছে যে আমি গত দিনগুলোতে প্রায় লাক্সারিয়াস লাইফ লিড করেছি, মাঝখানের সিচুয়েশনটা খুবই খারাপ ছিল 1 বছরের মতো। তাহলে আমি সেইটা ফাইন্যান্সিয়ালি খুব বেশি ক্রাইসিস, কারণ যেখানে আমি হাতে টাকা আসছে প্রচুর, টাকা খরচও করে ফেলছি প্রচুর, 32 লাখ টাকা ইনকাম করেছিলাম 3 বছরে, আনফর্চুনেটলি কিছুই করতে পারিনি, 1 টাকাও আমার পকেটে ছিল না, সবই খরচ করে ফেলছি যেদিকে মন চাইছে সেদিকে, কারণ তখন এত দায়বদ্ধতা ছিল না, ভার ছিল না, যখন মন চাইছে তখন ফ্যামিলিতে কিছু খরচ করেছি, নাইলে নাই। তারপরে আমি বলতে চাচ্ছি আমি খুব ক্রাইসিস মুহূর্তে কিন্তু ডিএক্সএনে দাওয়াত পাইছি। এখন ফ্যামিলি থেকেও তাইলে বাধা, এখন ক্রাইসিস মুহূর্ত চলছে, ফ্যামিলি থেকেও বাধা চলছে, তাহলে কি করবো? তখন বাধ্য হয়ে আমি এখান থেকে চলে গেছি ঢাকায়। ঢাকায় গিয়ে উঠবো কোথায়? ঢাকা শহরটা আমার সবচেয়ে অপছন্দের শহর। আমি ঢাকায় আগেও যেতাম, দিনে দিনে যেতাম, দিনে দিনে ব্যাক করতাম, অথবা একটা দিন আমি স্টে করতাম, স্টে করলেও আমার খুব বাজে লাগতো আমার কাছে। দেখেন সে শহরে আমি পাড়ি দিচ্ছি শুধুমাত্র রিয়েকশন বিজনেস করে ছাড়বো, বিকজ এটার পিছনে সবচেয়ে বড় রসাদ ছিল কি জানেন? কিছু মানুষের কথা, অতীতের কথা, যে এই ইন্ডাস্ট্রিতে কি করবো আমরা দেখবো, এই কথাগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আবার ইন্ডাস্ট্রি স্টার্ট করতে হবে। তো সেখান থেকে ঢাকায় চলে গেলাম। আমার ছোট ভাই পড়াশোনা করতো আমার ইমিডিয়েটলি ছোটটা তখন ঢাকায়, সে একটা ব্যাচেলর ফ্ল্যাটে একটা রুমের মধ্যে সে বসবাস করতো। তো আমি গিয়ে উঠলাম, তারা 2 জন, তো আমি এক রুমের মধ্যে এখন 3 জন হয়ে গেছি। আমার ছোট ভাই তখন জব টব কিছু করে না, আমার পকেটে ওইরকম পয়সা নাই, আমিও বাবার কাছ থেকে চাইতে পারবো এরকম অবস্থা আমার নাই। এদিকে তো বাবা খুবই ফেড আপ। এই দিনগুলোর কথা কেউ জানে না, আজকে হয়তো লাইভ ইন্টারভিউতে আপনাদেরকে বলছি। সত্যি খুবই চ্যালেঞ্জ, মানে এত চ্যালেঞ্জ আমি কল্পনা করি না, আমার জীবনে কোনোদিন আসেনি। আর তখন আমি এই কি করলাম, ছোট ভাইয়ের সাথে রুম শেয়ার করতে থাকলাম, কষ্টের মধ্যে, পকেটে নেয় পয়সা, ছোট ভাইকে বাবা চালায়, আমার পকেটে তো পয়সাই নেই, কি করবো তাইলে? দেখা যাচ্ছে ছোট ভাই থেকে মাঝে মাঝে 50 টাকা 100 টাকা নিয়ে আমি ডিরেকশন হেড অফিসে যেতাম। আহ এইভাবে করে আমার জীবন চলতে লাগলো। কখনো কখনো দেখাচ্ছি প্রায় 6 মান্থের মতো আমি ডিরেকশন হেড অফিসে যাওয়া আসা করতাম, সকাল 10টা শুরু করেছি কাজ, রাতের 8টা পর্যন্ত অফিস করতাম কন্টিনিউ, একটা দিন গ্যাপ থাকতো না। দুপুরবেলা কি খাই, সকালে দেখাচ্ছে হয়তো বাসাতেই কিছু খেয়ে বেরোলাম, দুপুরে কিছু খাওয়া হয়নি, রাতের বেলা এসে বাসায় কিছু খেলাম, বিকজ আমি খালি। এবং আমি কারো উপর ডিপেন্ড করে ডিসিশন মেক করিনি, আমি জিনিসগুলো দেখে ডিসিশন মেক করছি। এই যে ছোট ছোট জিনিসগুলো, আমি প্রোডাক্ট, কোম্পানি এবং কোম্পানির যে স্টেটমেন্ট, এগুলো দেখে প্রথমে ডিসিশন মেক করছি। এর মধ্যে শাহজাহান ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে, অনেকবার উনি সময় দিচ্ছে, উনি অনেক সময় দিচ্ছে আমাকে। এবং স্পেশালি থ্যাংক ইউ ভেরি মাচ হচ্ছে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ছিলেন মিস্টার প্রমোদ। ওই লোকটা তৎকালীন সময়, শাহজাহান ভাই ছিল দেশের বাইরে, আরন ভাই দেশের বাইরে, আলাউদ্দিন সুমন ভাই দেশের বাইরে, ওই ভদ্রলোকটা তখন আমাকে অনেক বেশি অভিভাবকের মতো দায়িত্ব পালন করছে, আগলিয়ে ধরছে, উনি অনেক বেশি সহযোগিতা করছে, চেষ্টা করছে অনেক বেশি, কারণ ওনার জায়গা থেকে। ইভেন উনি ডায়মন্ড, আমি ডায়মন্ড হওয়ার পরে উনি ইন্ডিয়া থেকে উনি আমাকে মেসেজ পাঠিয়েছে, তখন কিন্তু বাংলাদেশে ছিল না, উনি চলে গেছে বাংলাদেশ থেকে। তো এইভাবে করে আমার 6টা আমার জার্নি। আমার তখন মাথায় ছিল এইটুকু, যে আমাকে অনেকে বললো যে তুমি অন্য কিছু করো, তোমার তো সার্টিফিকেট আছে। আমি বললাম যে দেখেন আমি এখানে শুরু করছি, আজকে দিনটা কিন্তু লাস্ট দিন না, আমি এখান থেকে যদি চলে যাই তাহলে আমি আমার এই জায়গাটা থেকে সরে যাব, এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি যেরকম চাচ্ছি এরকম হবে না। এটা আমার নিজের সাথে নিজের বুঝ। তো 6 মান্থ পর্যন্ত কেটে গেল এভাবে করে আমি তখন আমরা মার্কেটিং প্ল্যান খুব বেশি বুঝতাম না, প্রোডাক্ট সম্পর্কে বেশি বুঝতাম না, কারণ অতীতের যে মার্কেটিং কনসেপ্ট আর এখানকার মার্কেটিং কনসেপ্টের মধ্যে টোটাল ডিফারেন্ট। কারণ ওখানে আমরা কাগজ সেল করতাম, মোটিভেশন হাওয়া সেল করতাম, ওখানে কোনো সার্ভিস ছিল না। মানে আপনি আমার কাছ থেকে পয়সা দিলেন, আমি পয়সা নিলাম, তারপর কোনো সার্ভিস তো নাই, তাহলে আমার সাথে আপনার সাথে পরবর্তীতে কোনো লেনদেন নাই, সার্ভিস নাই। কিন্তু এখানে সার্ভিসও দিতে হচ্ছে, কথাও বলতে হচ্ছে। তো এবং একই কথা বারবার বলতে হচ্ছে, দেখা যাচ্ছে বুঝি না, এই জন্য আমাকে বেশি কথা বলতে হচ্ছে। এইভাবে করে টোটালি মোটামুটি 6 মাস কেটে গেল। আস্তে আস্তে করে আমাদের টিম গুছাইতে লাগলাম, কিছু মানুষ ছিল প্রথমে, কিছু মানুষ নাই। এর মধ্যে টোটালি 2টা কোম্পানিতে যেহেতু 2টা কোম্পানিতে যেহেতু ছিলাম, 2টা কোম্পানিতে অনেক বন্ধু ছিল, কেউ
এখনো পর্যন্ত সবাই রেসপেক্ট করে, দেখা হলে ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা এখনো জিজ্ঞেস করে। বাট নিজের কাছে নিজে একটা অপরাধী যে এই লোকগুলাকে তো ওরা তো আমাকে দেখে আসছে, স্বপ্ন দেখে আসছে, কিন্তু আমি তো সিস্টেমের কারণে আমি কিন্তু পারিনি তাদের সাথে থাকতে। তো নেক্সট টাইম দেখা যাচ্ছে অনেকের সাথে আমি কথাও বলতে পারিনি, সামনাসামনি গিয়ে আবার অফার দিব, সত্যি লজ্জা করছে। তো সেই জায়গা থেকে দেখেন একবারে জিরো 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 জায়গা থেকে, যেখানে আগে নেটওয়ার্কটাকেও ব্যবহার করতে পারছি না, তারপরে কোথাও কথাও বলতে পারছি না, ফাইন্যান্সিয়ালি আমি খুব বেশি উইকনেসের মধ্যে, আমি বাবার কাছে টাকা চাইবো সেটাও হচ্ছে না, আমার ছোট ভাই জব করে না, তাহলে কি সিচুয়েশনের মধ্যে পড়ছি আপনি একমাত্র আল্লাহ ছাড়া আমার মনে হয় যিনি, কাউকে আমি বুঝাইতে পারবো না যে ওই সময়টা কেমন ছিল। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার সাথে যে একবার ছোট ভাই, আমার আমার সবচেয়ে স্নেহর ছোট ভাইয়ের মতো করে আমি দেখি, যাকে মিস্টার আহসান হায়দার, ওরা চিনেন সবাইকে। ও আর আমি প্রথমে ডিসিশন মেক করি, একই দিনই আমরা কাজ শুরু করি। আমি প্রথম যাকে স্পন্সর করি সে ছিল সে। তার সাথে আমার ফেনি দেখা, তাকে আমি ঢাকায় নিয়ে গেছি, আমরা একসাথে বসছি। সে সে তখন একটা বিজনেস করতো ছোট, সে দুপুর 1-1.5 ঘন্টা বিজনেসটা করতো, সে এখানে চলে আসতো, অফিসে আসলে দেখাতে তার পকেট হয়তো 50 টাকা 60 টাকা থাকলে সেখান থেকে আমরা কলা পাউরুটি খেয়েছি, বা কাউকে আমাদের সাথে থাকলে বিস্কিট খাওয়াইছি। এভাবে কেটে গেল। সে সেও তখন আমাকে অনেক বেশি সাপোর্ট দিত। মানে আমরা আছে না এরকম অনেক সময় যে আপলাইন উনি সবকিছু করবে, মোটেও না, সে কিন্তু তার জায়গা থেকে অনেক বেশি কিছু করেছে তখন আমার জন্য, যেটা হয়তো বা এখন টাকা দিয়ে কখনো মূল্যায়ন করার সুযোগ হবে না বা থাকা হবে না। তো এইভাবেই আসলে রিয়েকশনটা শুরু করা। জি শাহজাহান ভাই। হ্যাঁ, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। তো আমি বুঝতে পেরেছি। তো এখন যে এই যে জার্নিটা আপনার ডিএকশন এ খুব কষ্টের ছিল, সেই ফেনী থেকে তারপরে ঢাকা আসা, এবং মাঝে মধ্যে আমি তখন দুবাই বা বিভিন্ন দেশ থেকে আসলে দেখা হইতো আপনাদের সাথে ঢাকা অফিসে। দেখতাম আপনারা খুব হার্ড ওয়ার্ক করতেছেন, পকেটে টাকা নাই, এগুলো আমরা দেখেছি। এটাই হলো আসলে রিয়েলিটি, যে একটা জায়গায় উঠে আসতে হলে এরকম স্ট্রাগল করতে হয়। এটার কারণ হলো যে বিশ্বাসের জায়গাটুকু, যে একদিন কিছু একটা ঘটবে। হ্যাঁ, কারণ এর আগে দুই তিনটা কোম্পানিতে সময় দিয়ে সময় নষ্ট করেছেন। এটা একটা চ্যালেঞ্জ ছিল, পরিবারের সাথে চ্যালেঞ্জ ছিল, নিজের সাথে চ্যালেঞ্জ ছিল, সোসাইটির সাথে চ্যালেঞ্জ ছিল। তো সেই জায়গা থেকে এখন ডিএক্সএন এ আজকে 2-2.5 বছরের অনুভূতি কি? হ্যাঁ, কষ্টের জায়গা তো শেয়ার করলেন আপনি। এখন আপনি এক্সিকিউটিভ ডায়মন্ড, আমি জানি আপনার টিমে প্রায় 40-45টা দেশে আপনার এখন টিম তৈরি হয়েছে। গত মাসেও প্রায় 57টা দেশে হ্যাঁ এখন কাজ হলো। 57টা দেশে, এবং গত মাসেও প্রায় 10,000 আপনার 10,000 মতো ডিস্ট্রিবিউটর আছে, প্রায় 10,000। আপনার প্রায় 1,03,000-এর উপরে ইনকাম হয়েছে সেই ফেনীতে, লকডাউনে থেকে, ফেনীতে বাসায় থেকে। হ্যাঁ, এবং প্রায় 10,000 টাকার উপরে আপনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়েছেন। এখন অনুভূতিটা কি যে আপনি ভিসা ছাড়া, আপনি কোন দেশের একটা মানুষ, আমি জানি আমার বাবা প্রবাস জীবনে 20টা বছর ছিল, আমার বাবা আমাদের জন্য সৌদি আরবে রিয়াল পাঠাইতো, সৌদি আরবে মাক্কাতে থেকে। আমিও প্রবাসের 17 বছর। কিন্তু আজকে এই ডিএক্সএন সিস্টেম, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং সিস্টেম, রিয়েল একটা কোম্পানি, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সিস্টেম। তো এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে কষ্ট করে ধীরে ধীরে আপনি একটা মার্কেট তৈরি করে আজকে প্রায় 57টা দেশের টিম, আর এই 57টা দেশ থেকে ইনকাম নিয়ে আসা, বাংলাদেশে বসে কোন দেশ থেকে রিঙ্গিট, আমি দেখেছি গত মাসের স্টেটমেন্টটা, আপনার স্টেটমেন্ট আমার কাছে আছে। আমি দেখেছি মিডল ইস্ট থেকে প্রায় 22-23 হাজার 25 হাজার টাকা আপনার ইনকাম, মিডল ইস্টে না গিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপ। সো এটা হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব? আমার তো জানা নাই অন্য কোনো ইন্ডাস্ট্রি। এখন আপনার দৃষ্টিতে কেমন অনুভূতি মনে হচ্ছে যে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, আর ভিসা পাসপোর্ট থাকলেও এট এ টাইম বিভিন্ন দেশে গিয়ে বিজনেস করা, এটা একজন মানুষের পক্ষে সম্ভব কিনা, বা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে যে এটা কত বড় ইন্ডাস্ট্রি, আগামী দিনে কি হচ্ছে, এবং আপনার চিন্তাধারা কি এই ইন্ডাস্ট্রি থেকে? জি। জি ধন্যবাদ। আপনার মনে আছে কিনা সাজেন ভাই, আপনি যখন প্রোগ্রাম শেষ হলো বা 21 তারিখ, 21শে জুলাই 2017, আপনি আমাকে যখন হেড অফিসে ক্যামেরা ক্যামেরা নিয়ে জিজ্ঞেস করছিলেন যে আসলে আপনার প্ল্যান কি, আমি বলছি যে দেখেন, যেহেতু ডিএকশন সিস্টেমে 200 কান্ট্রিতে বিজনেস করার সুযোগ আছে, আমি অবশ্যই একদিন 200 কান্ট্রিতে বিজনেস করতে পারবো, যেহেতু সিস্টেম আছে আমাকে সিস্টেমেই নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস ছিল। কারণ এই ইন্ডাস্ট্রি
এটা একক ইন্ডাস্ট্রি না, এটা যৌথ ইন্ডাস্ট্রি বা টিম ওয়ার্ক ইন্ডাস্ট্রি। তো তো এখানে একদিন না একদিন আমি পৌঁছাবোই। একটা কথা আছে যে পাত্রে থাকলেই আপনি চামচ দিলেই তো উঠবে। যেহেতু ডিএকশন এর পাত্রে এটা আছেই, তাহলে অবশ্যই সেটা টুডে অর টুমোর উঠবে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই এখানে একটা কথা, সেটা হচ্ছে যে যখন 6 মান্থের মতো পার হয়ে গেল, তখন আমরা স্টার এজেন্ট, স্টার রুবি হইলাম। তো স্টার রুবি হওয়ার পরে দেখাচ্ছে যে পরিমাণ বোনাস আসে, সেই পরিমাণ বোনাস দিয়ে দেখাচ্ছে আমরা আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে হাঁটা শুরু করলাম। এর প্রথম প্রথম দিনগুলোর মধ্যে যখন কাজটা শুরু করি, তখনকার চিত্রটা আপনাদেরকে বলি যে অনেকে প্রশ্ন করতেছে যে আবার আপনি, আবার আর কতবার। ইভেন আমাকে আমার কিছু, যেহেতু আমাদের এই অঞ্চলের মানুষগুলা বেশিরভাগ কিছু প্রবাসী, আপনারা জানেন বেশিরভাগ মানুষ মধ্যপ্রাচ্যে। আমার ইভেন আমার আঙ্কেল, আমার বাড়ির যদি প্রায় যদি হিসাব করে দেখেন, নট এ সিঙ্গেল, আমার ফ্যামিলি ছাড়া, মানে আমার বলতে গেলে আমার বাবার ফ্যামিলি, আমার 3 ভাই ছাড়া, আমার চাচাদের টোটালি চাচা এবং বাড়ির সমস্ত 14 গোষ্ঠী যা ছেলে আছে, সবাই সোর্স অফ ইনকাম হচ্ছে প্রবাস। হয় কেউ সৌদি আরব, কেউ কুয়েত, কেউ বাহারাইন, কেউ ইয়েমেন, কেউ এইভাবেই আছে। ইভেন আমার আত্মীয় স্বজনগুলোর মধ্যে বেশিরভাগ লোক হচ্ছে মধ্যপ্রাচ্যে। আমি যখন কাজটা শুরু করি তখন আমাকে অনেকেই ফোন করতেছে, তুমি নাকি সাবান পেস্ট নিয়ে শুরু করছো, কি ব্যবসা, কি দরকার তোমার এই সাবান পেস্ট বিক্রি করার, তুমি এতটুকু পড়াশোনা করে কি ব্যবসা শুরু করলা। মানে তখন আমি আসলে হাসি পাচ্ছিল না, তখন আমি তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। আর আমি চিন্তা করলাম, আপনি মনে মনে চিন্তা করছি, ওনাকে কোনো প্রশ্নের উত্তর দিইনি যে আপনি হয়তো বিদেশ গেছেন, দুবাই গেছেন, অথবা দুবাই থেকে পয়সা আয় করার জন্য, বাট আমি একটা সিস্টেম নিয়ে কাজ করতেছি। এটা মনে মনে ছিল যে আমি দুবাই থেকে পয়সা বাংলাদেশে বসে ইনকাম করতে পারবো এই সাবান টুথপেস্ট দিয়ে। তো এই যে এই যে চিন্তাটা আসছে কোন দিন, ওই যে ওই দিন আজ হারুন ভাই যেদিন স্টেটমেন্টটা দেখালো, স্টেটমেন্টে দেখার পরে আমার যে ভিতরে বিশ্বাস লেভেল অটোমেটিকলি আমি ক্রিয়েট করতে পারলাম, একটা স্টেটমেন্ট যদি এরকম সুন্দর করে দেখাইতে পারে, তাহলে অবশ্যই আমার পক্ষেও সম্ভব টুডে টুমোরো আমার ওই জায়গায় যাওয়া। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি শাহজাহান ভাইয়ের কথা ধরে, যে আজকে অনুভূতিটা কি, অনুভূতি বিষয়টা আপনাদেরকে কি বলবো। যখন আমি স্টার রুবি হই তখন স্টার রুবির একটা অনুভূতি ছিল, স্টার ডায়মন্ড হওয়ার পরে অনুভূতিটা আরেক রকম ছিল, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হওয়ার পরে অনুভূতি একরকম ছিল, এখন স্টিল না অনুভূতি। দিন দিন অনুভূতির পালা এত ভারী হচ্ছে, এত ভারী হচ্ছে। আমি যদি আপনাদেরকে বলতাম যে আমার মনে যে জিনিসগুলো চিন্তা হচ্ছে, সেই জিনিসগুলো যদি এরকম ফটোকপি হয়ে যেত বা এরকম রেকর্ড হয়ে যেত, রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিতাম, তাহলে মনে হয় যে আমি বুঝাইতে পারতাম আমার ভিতরে ফিলিংসটা কেমন। আজকের ফিলিংসটা হচ্ছে এরকম যে যে লোকগুলা এই ধরনের কথা বলছিল তারা আমাকে সহযোগিতা করছে, তাদের সহযোগিতার কারণে কিন্তু আমি হয়তো নন স্টপ ছিলাম, আমার ডিসিশনের জায়গায় আমি অটল ছিলাম, অটল ছিলাম। সেই অটল থাকাটাই কিন্তু আজকে আমাকে ফিরিয়ে দিচ্ছে আজকের স্বাধীনতা, যেটা আমি এতদিন এই ইন্ডাস্ট্রিতে আশা করছিলাম, সেটা হচ্ছে আমার ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম। আজকে শুধু ফিলিংসটা এইটুকু বলি আপনাকে, মার্চের 22 তারিখে আমি বাবা হলাম। অর্থাৎ এই বাবা হলাম মার্চের 22 তারিখে, আমার প্রথম ছেলে জন্মের পর থেকে আজ অব্দি আমি আমার ছেলের সাথে আছি। এই লকডাউনের মধ্যে পুরা বাসায় বসে টোটাল যেটাকে বলছি টাইম ফ্রিডম, যেটার জন্য ডিএকশন করা, যেটার জন্য এই ইন্ডাস্ট্রিতে আসা, এইটার জন্য আমি কিন্তু টোটালি আজকে সেই জিনিসটা পাচ্ছি মাত্র 3 বছরে। এবং আমি যেখানে টার্গেট করছি 10,000 কাস্টমার, আমার হাতে এই ইন্ডাস্ট্রিতে যেহেতু একটা লোক একাধিক আইডি নিয়ে স্পন্সর হয় না বা জয়েন করে না, তাহলে এখানে 10,000 আইডি স্পন্সর হইতে আমার একটা ধারণা ছিল যে মিনিমাম 5 বছর। কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি মাত্র 3 বছর 3 মাসে 10,000 কাস্টমার হয়ে গেল। তার মানে যেটুকু চিন্তা করছি তারও অনেক বেশি অ্যাডভান্সে আমি কিন্তু আগাচ্ছি। এবং আমার ফিলিংসটা এতটুকু এখন এখন এতটুকু ভাসছে যে আমি অনেক কিছুই করতে পারবো মনে হয়, অনেক কিছু করা সম্ভব। আমার যে দায়বদ্ধতা গুলা ছিল, সোসাইটির প্রতি দায়বদ্ধতা গুলা, যেগুলো আমি ছোটবেলায় যখন ওই যে 2009-10-এর দিকে যে ইন্ডাস্ট্রিটা দেখে যে স্বপ্নগুলো দেখতাম, সেই স্বপ্নগুলো মনে হয় যিনি ফুলফিল করার জন্য রাইট একটা জায়গা কিন্তু চলে আসছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, যখন আমি শুরু করি 2017 সালের জুলাইয়ের দিকে ঢাকায় পৌঁছাইলাম, আপনারা জানেন বহু জায়গা থেকে আমাকে নক করা হচ্ছে। তখন আমি ডিএকশন থেকে কত 4-5 হাজার টাকা ইনকাম করছি, বা 10,000 টাকা আপনার 5-6 মাসের দিকে কথা বলছি। অনেক জায়গা থেকে অফার করতেছে, অনেক জায়গা থেকে যে আপনি চলে আসেন, আপনাকে তো আমরা এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, এটা করব, ওইটা করব। আমি তখন চিন্তা করলাম নো, আমার বয়স 29 এখন, আমি এখানে যদি 3 বছর সময় দিই আমার বয়স হবে, আমি নিজে নিজে নিজের সাথে বুঝে নিলাম আমার বয়স হচ্ছে 32 বছর। একটা ছেলে 30 বছর পরে তার এক্সপায়ারিটি শুরু হয়। 30 থেকে 40-এর মতো আপনি যদি কোনো কিছু করতে না পারেন, মনে করলেন যে আপনি আপনার জীবন দশার কোথাও দাঁড়াইতে পারবেন বলে মনে হয় না। এটা আমার একটা ভিজুয়ালাইজেশন ছিল, আমার একটা এক্সপিরিয়েন্স ছিল।
যার কারণে আগে থেকে আসলে কোনো কিছু শুরু করা, কিন্তু বাট ওখানে ধরে রাখতে পারিনি। তো আমি আমার বয়সটাকে চিন্তা করলাম 29, 30, 31, 32, 3টা বছর হলে 32 বছর সময় হবে। এই 32 বছর সময় এমন জায়গায় দিতে হবে যেখানে কোনো অবস্থায় না আমি কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবো, সে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে, মোবাইল ফোন বন্ধ রাখতে হবে, কিংবা তাকে কষ্ট দিব পয়সার জন্য, অথবা আমি অন্যায় কোনো কাজ করব। এটা আমি আগেও করিনি, যেখানে ছিলাম সেখানেও করিনি, এখনো আমার দ্বারা সম্ভব হবে না, আমি করবো না। এই জায়গা থেকে আমি সবসময় এবং মনে রাখতাম যে ঠিক আছে, তুমি যে আমাকে 2 লাখ টাকা দিবা, 3 লাখ টাকা দিবা, বা এই অপরচুনিটি দিবা, আলটিমেটলি আমি না পাইলাম কিছু, কিন্তু আমি যাদেরকে নিয়ে আসবো তারা কি পাবে, তাদের কথাটা আমি সবসময় বেশি চিন্তা করতাম, কারণ অতীতের অভিজ্ঞতা থেকে। তাদের মুখের দিকে তাকিয়ে, বা তারা যে আমাকে আমাকে বিশ্বাস করে কিন্তু তারা এতটুকু এগিয়েছে, তাদেরকে আমি কিছু দিতে পারিনি। আজকে তাদের, হয়তো তারা আমার সামনে বলতেছে না কষ্টের কথাটা, বাট তাদের কষ্টটা অবশ্যই মুখের ভিতরে আছে বা অন্তরে আছে, যেটা আমি ক্ষমা চেয়ে কোনোদিন শেষ করতে পারবো না। আমার সেই জায়গা থেকে আমি কখনো জায়গা থেকে লড়ি নেই, এবং কখনো সম্ভব ছিল না এরকম একটা অবস্থা যে না আমার পক্ষে সম্ভব না। আর ডিএক্সএন এমন একটা কর্পোরেট সিস্টেম আমার কাছে মনে হয়েছে যে এই মৃত্যুর পরে আমার জেনারেশন সিকিউরিটি জায়গা হচ্ছে এটা, যেখানে কারো কোনো হাত দেওয়ার সুযোগ নাই। এই জিনিসগুলো দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। সেই জায়গা থেকে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, কিন্তু পয়সা ঠিকই আসছে। একটা লিডার বলতো যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি দেখেন বন্যা যখন হয় তখন দেখবেন বাড়ির চতুর্দিক থেকে পানি আপনার বাড়িতে ঢুকতেছে, আপনি দেখতেছেন, কি করবেন তখন? কিছু করার থাকবে না। আপনি চান অথবা না চান, পানি আপনার ভিতরে বাসায় বা আপনার বাড়িতে ঢুকবে, এটা হচ্ছে শিওর। এটা রিদম উঠান, আপনি চান অথবা না চান, এটার পয়সা আপনাকে নিতেই হবে। এটা প্যারা, মনে করলেন যে এটা একটা প্যারা, নিতে হবে। আপনি চাইলেও নিতে হবে, না চাইলেও নিতে হবে, এবং ঘুমাইলেও নিতে হবে। এটা কখনো বন্ধ নাই। আজকে এই যে শাহজাহান ভাই বলছে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, গালফ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এখন পয়সা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমি যদি বলি যে ভাই আমার গালফ থেকে পয়সা দরকার নাই, কিন্তু গালফে যারা আছেন এরা কি কেনাকাটা বন্ধ করবে? আর কেনাকাটা না বন্ধ করলে পয়সা কি আমার আসা বন্ধ হবে? দ্যাট ইজ মাই পয়েন্ট। তো সো ওয়ান্ডারফুল সিস্টেম, আসলে খুব হ্যাপি লাগছে যে দারুণ একটা কোম্পানিতে আছি। এবং সবচেয়ে বড় কথা স্বস্তি আছে। ইনকাম কত করছি আমি নিজেকে এইভাবে কন্ট্রোল করছি, যেখানে আগে 2-3 লাখ টাকা ইনকাম করতাম মাসে। আমার কথা হচ্ছে সেটা না, বাংলাদেশে যেখানে অ্যাভারেজ মানুষের ইনকাম হচ্ছে 30,000-এর নিচে। আপনি দেখেন গভর্নমেন্টের প্রায় 14 লক্ষ লোক আছে গভর্নমেন্টের। 14 লাখের মধ্যে আপনি হিসাব করে দেখেন প্রায় 13 লাখের স্যালারি আপনি যদি হিসাব করে দেখেন 30-এর নিচে। তাহলে সেই জায়গায় সে দেশে বসবাস করে আমরা 3 লক্ষ টাকা, 30 লাখ টাকা কথা না বলে আমরা যদি 30,000 টাকার বাউন্ডারিটাকে যদি মাথায় নিয়ে যদি স্টার্ট করতে পারি প্রথম থেকে, আপনি তো সিস্টেমে 30 লাখে পৌঁছে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনার প্রথম প্রথম দিকের যে কথাগুলো বলছি, প্রথম দিকে যদি এটাকে মাথায় নিয়ে সেট করে যদি আগানো যায় কোনো ব্যক্তি, আমার মনে হয় না কেউ হতাশ হবে কখনো, বা তার কারো কাছে খারাপ লাগবে না। অর্থাৎ আমি মেনে নিছি প্রথম দিকে যে স্ট্রাগল গুলাকে, প্রথম দিকে যে চ্যালেঞ্জ গুলাকে, এগুলোকে মেনে নিচ্ছি এবং এটাকে নিজের জায়গায় লালন করছি যে না, এটা করে ছাড়বো। এবং এটা যেহেতু ওনাদের হয়েছে, আমারও হবে, শুধু টুডে আর টুমোরো, আজকের দিন ফাইনাল দিন নয়, সামনের দিন আরো আছে। জি সাজন ভাই। সাজন ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। তো আমি যেটা বলছি যে এক সময় আমি নিজে আমি আমি তো আমিও এই এই ছাগলগুলো করেই কিন্তু 2006 সালে ডিএক্সএন এ আসছি। মক্কা থেকে আমার জয়নিং, আপনার বাংলাদেশ থেকে আমার 14 বছর, আপনার 3 বছর, এটাই হলো ডিপেন্ড। আমি গোল্ড ডায়মন্ড হয়েছি আলহামদুলিল্লাহ। আমার 102টা দেশের টিম গিয়েছে, আমার 50,000 মেম্বার, আপনার 10,000 মেম্বার। কিন্তু আপনিও 14 বছর লাগবে না, আমার মনে হয় আগামী 2-3 বছরের মধ্যে তা পার হয়ে যাবে। কারণ এখন যে ডিজিটাল সিস্টেম, যেই ডিজিটাল ওয়ার্ল্ড, যেই জুম, তারপর ফেসবুক। আমি যখন শুরু করেছিলাম ডিএক্সএন, আমি ফেসবুক পাইনি 2006-এ। অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, মক্কা থেকে প্রোডাক্ট, জেদ্দা থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে মক্কাতে দেওয়া, হ্যাঁ, তারপরে লিডার তৈরি করা, কনজিউমার তৈরি করা। একটা সময় আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব থেকে ছেড়ে চলে আসছি, কিন্তু রেমিটেন্স আসা বন্ধ হয় নাই। আমার বাবা সৌদি আরবে 20 বছর ছিল, রেমিটেন্স পাঠাইছে, যা পাঠাইছে, পরিবার হ্যাপি ছিল, গভর্নমেন্ট উপকৃত হয়েছে। বাট আমাদের ডিএক্সএন সিস্টেমে আমি 3-4 বছর পরিশ্রম করে বাংলাদেশে চলে আসছি। আলহামদুলিল্লাহ রেমিটেন্স কিন্তু এভরি মান্থ আসতেছে। এটাই হলো আসলে পাওয়ারফুল সিস্টেম। তো আমার কথা হলো, এই এই সেক্টরে অর্থাৎ ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টকে
বাংলাদেশের ইকোনমিতেও আমরা বিশাল একটা অবদান রাখার সুযোগ আছে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। গত ডিসেম্বর মাসে আমরা দুবাইতে আমরা একটা বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে প্রায় 1200 বাংলাদেশি নিয়ে আমাদের বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করি। হ্যাঁ, 16ই ডিসেম্বরটা আমরা উদযাপন করি হলো দুবাইতে একটা হোটেলে। সেখানে আমরা দুবাইয়ের যেই গভর্নমেন্টের আমাদের বাংলাদেশ রিপাবলিক অফ গভর্নমেন্টের যে কনসুলেট জেনারেল কে আমরা নিমন্ত্রণ করি সেই প্রোগ্রামে। উনি ব্যস্ততার কারণে না যেতে পেরে উনি আমাদের ওই প্রোগ্রামে কনসুলেট জেনারেলের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর, যিনি যিনি কমার্শিয়াল কাউন্সিলর অর্থাৎ বিজনেস কাউন্সিলর, উনাকে পাঠাইছে। ওই প্রোগ্রামে 17 মিনিট বক্তব্য দিয়েছে এবং উনি আহ, অবাক হয়েছে। উনি আমাদের বাংলাদেশিদের ডিএক্সএন এর মেম্বার্স কনজিউমারদেরকে পার্সোনালি ডেকে ডেকে জিজ্ঞেস করলো যে তোমরা চাকরি বাকরির পাশাপাশি এই যে ডিএক্সএন থেকে ইনকাম গুলো করে দেশে পাঠাচ্ছে, হ্যাঁ, দেশের অর্থনীতিতে এক্সট্রা রেমিটেন্স যাচ্ছে, এটা 71 টিভিতে নিউজ হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে ইয়াং জেনারেশন এখন তরুণ তরুণীরা কিন্তু এই নেটওয়ার্কিং এ বলি বা ডিজিটাল মার্কেটিং বলি, ফেসবুক বলি, এরা কিন্তু ফেসবুকের একটা অ্যাকাউন্টকে মনে করে হলো জাস্ট নিজের পিকচারকে আপলোড করে 2 সেটটা কমেন্ট বা লাইক কটা পাইছি এটার জন্য। এটার মাধ্যমে গ্লোবালি একদম গভর্নমেন্ট আজকে যেখানে প্রমোট করতেছে ডিজিটাল মার্কেটিংটাকে এবং আউটসোর্সিং কে, তো সেক্ষেত্রে ডিএক্সএন বা ডিরেক্ট সেলিং কতটুকু অবদান রাখতে পারে আমার দৃষ্টিতে। তো আমি এটা নিয়ে অনেক কাজ করেছি, টক শোতেও গিয়েছি। আপনার দৃষ্টিতে কি মনে করেন ইয়াং এখন এই যে বিশেষ করে আমাদের বোনেরা, আমাদের মায়েরা বাসায় বসে এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হতে পারে, তো এই জায়গা থেকে আপনি কি বলবেন ইয়াং জেনারেশনের জন্য? জি। জি, ধন্যবাদ স্যার। প্রশ্নটা আসলে এরকমই। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কেউ যদি, ডিএক্সএন এর কথাই বলছি, যে এই ইন্ডাস্ট্রিতে যতটুকু এই লকডাউন সিচুয়েশনে অনলাইন কানেক্টিভিটি পাইছি বা দেখছি, ওভারঅল একটা লোক যদি খুব সিরিয়াসলি সময় দেয় 2টা বছর তার জন্য জাস্ট এনাফ। একবারে তার শত বাধা, শত প্রতিকূলতা, অনেক কিছু, সবকিছু মিলে মাত্র 2 ইয়ার্স। 2 ইয়ার্স এর মধ্যে মিনিমাম সে 1 লাখ টাকা ইনকাম ক্রস করতে পারে। তার মানে 1 লক্ষ টাকা ইনকাম যদি তার থাকে মিনিমাম, সে স্টার ডায়মন্ড এবং এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড থাকে, তার মানে ওভারঅল সে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একটা লেভেলে চলে গেল এবং তার ফাইন্যান্সিয়ালিতে একটা স্টেবল পজিশনে চলে গেল। এখন এই ডিজিটাল সিস্টেমের কারণে, ডিজিটাল সিস্টেমে যে অনলাইন ফেসবুক, ইউটিউব, গুগল এগুলো থাকার কারণে একটা মানুষের কায়িক শ্রম, যে দৌড়াদৌড়ি, যে সময়টা, যে পথে যাওয়া এবং আসা মিলে অনেক সময় নষ্ট হতো, কারো কাছে যেতে হতো। ইভেন ডিরেক্ট ইন্ডাস্ট্রিতে যেহেতু কেউ কারো বস না, বাধ্যবাধকতাও নাই, তাহলে সে সবচেয়ে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তার জন্য দরকার হচ্ছে শেখা। কারণ এই ইন্ডাস্ট্রিতে 99% হচ্ছে শেখা, 1% হচ্ছে করা। আপনি বুঝতে যত সময় লাগে, আপনি কাজটা স্টার্ট করা শুরু করে, কাজটা প্র্যাকটিস করা থেকে শুরু করে যতক্ষণ লাগে বুঝতে, এই বুঝার পরে কাজ করতে কিন্তু বেশি সময় লাগবে না। কাজ করতে অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু সাকসেস হয়ে যাবে। তাহলে এই 2টা বছর যদি কারো লাইফে কেউ যদি যে যে অবস্থায়, যে প্রফেশনে, বাসায়, আমরা তো এই যে লকডাউন সিচুয়েশন তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে আমরা ঘর থেকে বের হই না এই লকডাউন করোনা সিচুয়েশনের মধ্যে, সবাই বাসায় বসে জুমের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোকে কানেক্টিভিটি করে আমরা গ্লোবালি বিজনেস করছি, বাংলাদেশে বসে বাংলাদেশে এক একটা অফিসে সার্ভিস দিচ্ছি। তার মানে এটুকুতে প্রমাণ হয় না কি যে এটা হোম বেস বিজনেস? এবং তার মানে হোম বেস বিজনেস মানে হচ্ছে এটা ঘরে বসে বিজনেসটা করা যায়। তার মানে যারা স্টুডেন্ট, যারা ফিমেল বা জব হোল্ডার যারা আছে, তারা প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র ডিএক্সএন এর যদি একটু বুঝতে পারি যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে প্রতিদিন আমরা ফেসবুকটা ইউজ করছি না এমন কোনো ইয়াং জেনারেশন পাওয়া যাবে না। কিন্তু এই ফেসবুকের অর্থাৎ প্রোডাক্টিভিটি বা এটা থেকে উৎপাদন করা যায় বা এটাতে উৎপাদনশীলে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু আমাদের পুরো কেরিয়ার দাঁড়ায় যেতে পারে। আর ডিএক্সএন যেহেতু 100% ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে টোটাল প্রোডাক্ট পার্চেসিং থেকে শুরু করে টোটাল পুরো এভরিথিং, টোটালি পুরোটাই গুছানো পরিপাটি, কোনো কিছু নতুন করে গুছাইতে হবে না। মানে একটা লোক শুরু করা মানে হচ্ছে তার রেডিমেড প্ল্যাটফর্ম, সে শুধু জাস্ট ডিসিশন মেক করলো, আইডি ওপেন করলো, রেজিস্ট্রেশন করলো, দেন ইউ স্টার্ট। তো সো ট্রেনিং করার জন্য সুযোগ, যেমন আগে একটা সপ্তাহে, সপ্তাহে একদিন একটা ট্রেনিং সেশন হতো, হয়তো শুক্রবার বা শনিবার, তারপরে বছরে একটা বড় ইভেন্টে প্রোগ্রাম হতো, অথবা মাসে একটা একটা দুটা প্রোগ্রাম করার সুযোগ থাকতো। বাট এখন জুমের কল্যাণে আমরা কিন্তু দেখেন প্রত্যেকটা দিন, প্রতিটা মিনিট কিন্তু আমরা প্রোগ্রাম করছি এবং করতে পারছি। এতে করে আমাদের স্কিল গুলো, যেটা আমি 2 বছরে করতাম, এখন শুধু সেটা চাইলে আমি 2 মাসে শিখে ফেলতে পারছি। কারণ প্রতিটা সাবজেক্ট ওয়াইজ
ভেঙে 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 আপনি নতুন হলে নতুনের করণীয় কি, আপনি একজন প্রোডাক্ট ইউজার হলে কি কি প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের ধরন কি, আপনি সবকিছু, এবং গ্লোবাল মার্কেটে আপনি বিজনেস করবেন কিভাবে, সেটা প্রতিটা জিনিস ধরে 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 শিশুর মতো করে শিখিয়ে দেওয়া হচ্ছে এখন এই টেকনোলজির কারণে। তাহলে এই টেকনোলজিকে আমরা কেন ব্যবহার করব না? যারা টেকনোলজিকে ব্যবহার করছি না তারা মনে করলেন যে পিছিয়ে যাচ্ছি, অনেক দূর অনেক দূর পিছিয়ে যাচ্ছি। দেখেন একটা লোক, যারা দেখেন ফেসবুক আসছে 2007-এ বা 2008-এ আসছে আপনার টুইটার। আপনি যদি হিসাব করে দেখেন, এই যে ফেসবুক কিন্তু আমরা অনেক বছর ইউজ করতেছি, অনেকেই আজকে 8-10 বছর ইউজ করতেছি, 4-5 বছর ইউজ করতেছি, 6-7 বছর ইউজ করতেছি। বাট এই ফেসবুক থেকে কাজে লাগিয়ে ইনকাম করবো এই কথাটা কিন্তু আমাদের কারোই মাথায় আসেনি, কিন্তু যাদের মাথায় আসছে ঠিকই কিন্তু তারা ইনকাম করে নিচ্ছে আজকে বিভিন্ন পেজ খুলে ভিডিও দিয়ে তাদের একটা প্রোডাক্ট প্রমোট করে। কারণ এটাতে সহজ এন্ট্রি করা যায় কাস্টমারের কাছে। কারণ আপনি একটা, এই যে আজকে আমরা লাইভ করছি এক জায়গায় বসে, আমি আমার বাসায় বসছি, আপনি আপনার বাসায় বসছেন, বাট মেসেজ পৌঁছাচ্ছে। তাইলে ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন ইনক্রিজ ইউর ইনকাম, ইনফরমেশন ইনক্রিজ ইউর নলেজ। ইনফরমেশন দিলে আপনার নলেজ বাড়বে, ইনফরমেশন দিলে ইনকাম বাড়বে, ইনফরমেশন নিলে আপনার বিশ্বাস লেভেল বাড়বে। তো সো এই জিনিসটাই তো দরকার আপনার লাইফে। আপনার লাইফে একটা বিশ্বাস লেভেল স্থাপন করা দরকার একটা জায়গার উপর, অর্গানাইজেশনের উপর, প্রোডাক্টের উপর। আপনার লাইফে একটা ইনফরমেশন আপনাকে ইনক্রিজ করা দরকার, বৃদ্ধি করার জন্য একটা টেকনোলজি আমাদের হাতে মুঠে আছে, যেটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া। আপনার কাছে ইনফরমেশন থাকলে তো আপনি পয়সা ইনকাম করতে পারবেন, পয়সা কোনো সমস্যা নাই। আপনি যদি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি, আপনার ভিতরে কোয়ালিটি তৈরি করতে পারি, আমি আমার জায়গা থেকে কোয়ালিটি তৈরি করতে পারি, আমি যদি 3-4টা ভাষা জানি, তাহলে আমার মার্কেট এখন যা আমি চিন্তা করছি, তাতে করে আমার মার্কেট তো আরো বেশি এক্সপ্যান্ড হবে। সুযোগ আছে। পৃথিবীর 200টা দেশে আগে বিজনেস করবো চিন্তা করতাম লোকাল মার্কেটে, তখন আমাদের এত চিন্তা চেতনা আসেনি। বাট এখন যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ডিএক্সএন যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে আমি ভাষা শিখলে, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানলে, আমি স্প্যানিশ জানার সুযোগ আছে আমার কাছে, অ্যারেবিয়ান ল্যাঙ্গুয়েজ জানার সুযোগ আছে, হিন্দি জানার সুযোগ আছে। 4-5টা ভাষা যদি আমি স্কিল আপ হতে পারি, তার মানে 4-5টা অর্গানাইজেশন বা 4-5টা এরিয়ার কাস্টমার কিন্তু আমি আমার জায়গা থেকে সার্ভিস দিতে পারবো। তাহলে বিজনেস আরো বেশি এক্সপ্যান্ড হবে, আরো বেশি এক্সপার্ট হবে। কারণ মনে রাখবেন, আমরা যারা সিনিয়র, আমাদেরই সবচেয়ে বিজনেস করার সবচেয়ে বেশি সুযোগ। কারণ আমরাই জানি সবচেয়ে বেশি, আমরা যদি স্কিলই সবচেয়ে বেশি। নতুনেরা তো আসতেছে, নতুনেরা আমাদের দেখে দেখে কিন্তু শিখে নিবে সময়ের পরিবর্তে। তো সো গ্রেট অপরচুনিটি। যেমন লজলো, লজলো আপনাকে চিনেন, যে হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর, ও 50 বছর পরে প্যাসিভ ইনকাম, মানে নিশ্চিত একটা ইনকামের জন্য কিন্তু সে হাঙ্গেরি থেকে মালয়েশিয়া আসছিল কোম্পানি দেখার জন্য, প্রোডাক্ট দেখার জন্য। তার মানে একটা লোক 50 বছর পরে, 50 বছরের ডিসিশন নিয়ে 50 বছর থেকে পরে গিয়ে সে হাঙ্গেরি থেকে মালয়েশিয়া গেছে নিজের খরচে, নিজের পকেটের পয়সা খরচ করে। কারণ সে বুঝছে আমার লাইফে কিন্তু আর বেশি সময় নাই, আমি যদি বাকি সময়টুকু এনজয় করতে চাই বা প্যাসিভ ইনকাম একটা নিশ্চিত করে যেতে চাই, তাহলে আমাকে এমন একটা জায়গায়, এমন একটা প্রতিষ্ঠান চুজ করতে হবে যেটাতে ভুল করা যাবে না। প্রতিষ্ঠান চুজ করতে যদি ভুল করা হয়, তাইলে মনে করলেন যে পুরো সময়টাই মাটি, সময়টাই বৃথা। যেমন আমার যেটা হয়েছে 2009 থেকে যদি হিসাব করেন 2017 সাল পর্যন্ত, পুরো 10 বছর 11 বছর সময়টাই ভ্যানিশ, কিছুই পেলাম না, জাস্ট এক্সপিরিয়েন্সটুকু ছিল। এখন এখানে এসে ডিরেক্ট সেলিং, এই জায়গাটাতে ডিএক্সএন এসে যেটা বুঝতে পারলাম, যখন বাইনারি কোম্পানিগুলো, যে আমাদের দেশে যে বাইনারি কোম্পানিগুলো, শর্টকাট কোম্পানিগুলো আর কি, যেটি কথাটা বলছি, যেখানে শর্টকাট রঙিন রঙিন কালারফুল মার্কেটিং প্ল্যান দেখে, যেটা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে যে ক্রাইটেরিয়া, ফ্যাক্টরি, ফার্মল্যান্ড থেকে শুরু করে টোটাল ওভারঅল যে জিনিসগুলো থাকা দরকার একটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, নিজের উৎপাদিত প্রোডাক্ট এবং নিজের কোয়ালিটি এনশিওর করা, নিজে মার্কেটিং করা, এভরিথিং যে কাজটা করা, যেটা করছে ডিএক্সএন, ওয়ান ড্রাগন কোম্পানি, এটা হচ্ছে ডিএক্সএন এর, মানে এটা হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রুলস এন্ড রেগুলেশনের মধ্যে অন্যতম। কিন্তু আমাদের দেশে দেখেন, আমরা কিন্তু, আমার মাথায় কখনো আসছেও না এটা, কারণ আমরা এটা বুঝতে পারিনি। আপনি যখন গোল্ড এবং পিতল দেখতে একই রকম, কিন্তু আপনি যখন নলেজ না থাকবে, তখন আপনি চিনতে পারবেন না দুইটা কিন্তু দুই রকম, বা দুইটা দুই রকম ভ্যালু। এক্স্যাক্টলি সেম আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে এরকম। আমার ক্ষেত্রে যেটা হয়েছে গত 2 বছরে বা গত 10 বছর 11 বছরে, যেটা আমি দেখে আসছি, সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু আসলে আমরা দেখছি কিন্তু রিয়েলাইজ করতে পারিনি, কারণ আমরা রিয়েলটা পাচ্ছি না। রিয়েলটা না পাওয়াতে, রিয়েল এটা ফেক এটা আমরা তো কম্পেয়ার করতে পারছি না। এখন ফেকটাই আমাদের সামনে, যেদিকে হাত বাড়াই সেটাই ফেক, যেদিকে হাত বাড়াই সেটাই ফেক, দেখতে একই রকম। সবাই সবাই বলছে ডিরেক্ট সেলিং করছে। প্রশ্ন হচ্ছে যে, যেমন বাংলাদেশে একটা এক্সাম্পল যদি দিই, কিছু কিছু কোম্পানি যেগুলো আমরা আমরা ছিলাম বা যেখানে ছিলাম হোয়াট এভার, বা আমাদের দেশেও যেমন একটা খেয়াল করে দেখেন, আমাদের এলাকায় কিছু প্রাণ বা আরএফএল বা এসিআই বিভিন্ন কোম্পানি ডিলার ডিলার পয়েন্ট আছে। ডিলার পয়েন্ট মানে হচ্ছে সে ফেনী জেলার ডিলার যদি হয়ে থাকে, সে ওভারঅল হোল, মানে কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট ফেনী জেলার মধ্যে বিপণন করার ক্ষমতা আছে তার। তার এসআর থাকবে, এমআর থাকবে, হোয়াট এভার, সে এটা টোটালি ডিসেন্ট্রালাইজ করবে, টোটালি পুরো জায়গাগুলোতে ডেলিভারি দিবে, এটা হচ্ছে তার কাজ।
তাকে আমরা ডিলার বলি বা এজেন্ট বলি, যা হোয়াট এভার আমরা এটা বলে থাকি। কিন্তু সেম কাজটা আমাদের সামনে ডিরেক্ট সেলিং নাম জুড়ে দিয়ে আমাদেরকে বলছে যে এটাই ডিরেক্ট সেলিং, অথচ উনিও সেম। এখন ওই ভদ্রলোকটা যিনি এখানে সিএ ডিলার বা প্রাণের ডিলার বা যে হোয়াট এভার যে কোনো জায়গার ডিলার, এই ভদ্রলোকটা যখন নিজেকে কোম্পানি দাবি করবে তখন যেমন আমাদের কাছে হাস্যকর মনে হবে। এখন ওই কোম্পানিগুলোর কথা যখন এখন এখন যেহেতু রিয়েল জিনিসটা দেখছি, এখন ওদেরকেও ঠিক সেম আমাদের হাস্যকর মনে হয় যে আরে ভাই নিজের কোনো উৎপাদিত প্রোডাক্ট নাই, নিজের কোনো পার্সোনাল কোনো ইয়ে নাই, অথচ আরেক জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করে এনে বিক্রি করছে আর বলছে যে আমি ডিরেক্ট সেলিং করছি, আর সেই ফাঁদে আমরাই পা দিচ্ছি। আলটিমেটলি সেই পাতে ফা দিয়ে আমাদেরই পা নষ্ট হচ্ছে, আমাদের পার্সোনাল ইমেজ চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, আমাদের জীবনে সবচেয়ে নিজে ভালো মানুষটা যে চরিত্র ছিল সেই মানুষটার গায়েও কিন্তু কালি লেগে যাচ্ছে। তার মানে দেখেন এই যে রং চকা জিনিসটাকে দেখে আমরাও কিন্তু বুঝতে পারছি না আসলে রিয়েল জিনিস কোনটা। তো সো এই ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন আসার পরে বা এই টেকনোলজির কারণে আরো বেশি মনে হয় এখন নতুন জেনারেশন আরো বেশি ফাস্ট, টেকনোলজির কারণে আপনি রিয়েল এবং ফেক কোনটা আপনি নিজে কম্পেয়ার করতে পারছেন। এটা কিন্তু হয়তো আগে আমরা করতে পারিনি। তো এটাও কিন্তু টেকনোলজির একটা ডিজিটাল মার্কেটিং এর একটা চমৎকার সুযোগ। আর আমি বলবো আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং ইউজ করার কারণে গতকালকের একটা এক্সপিরিয়েন্স বলি। আমার এক ফ্রেন্ডের বিয়ে হয়েছে ঘরোয়া পরিবেশে, যেহেতু করোনা সিচুয়েশন, এখন সবগুলো ওয়েল ক্লাস ফ্যামিলির লোক ছিলেন, আকদর মধ্যেই বিয়ে আনুষ্ঠানিকতা। বাট ওখানে ওই ফ্যামিলির ওর সাথে আমার 2008 সাল থেকে আমার একসাথে পড়াশোনা করা, অর্থাৎ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফে। তার ফ্যামিলিতে যখন গেলাম ওখানে এমপি ক্যান্ডিডেট ছিলেন, অনেকে চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন, ওরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এখন, কারণ যেহেতু ফ্রেন্ডের দুলাভাই কারো কেউ মামা এরকম টাইপের। তো ও সবাই আমাকে এই যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি বা ফেসবুকে ডিএক্সএন সম্পর্কে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি, সবাই আমাকে বলছে ও আচ্ছা তুমি তো ডিএক্সএন আছো, খুব ভালো করছো মনে হচ্ছে দেখে, হ্যাঁ খুব ভালো, এরকম অ্যাক্টিভিটি থাকা ভালো, তার মানে ভালো করতেছো বোঝা যাচ্ছে, তা আমাদেরকেও কিছু প্রোডাক্ট দিও, আমরা ইউজ করে দেখবো, মাশরুম তো ভালো প্রোডাক্ট। আপনি একটু খেয়াল করে দেখেন এই লোকটার কাছে আমি হয়তো বা মেসেজটা খুব বেশি তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম না, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাক্টিভিটি থাকার কারণে অ্যাকচুয়ালি আমি এই কাজটা করতে পারছি। আর একটা আপনাদেরকে বলি, আমি সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা আগে থেকে জানতাম, কিন্তু 2টা বছর আমি ব্যাকে ছিলাম, বিকজ আমার নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট ছিল যে আমার একটা স্টেজ যেহেতু আমি ধ্বংস করে ফেলছি বিতর্কিত, তাহলে আমাকে একটু যাচাই বাছাই করে আমাকে নামতে হবে। হুট করে নেমে গেলে আমার ইমেজের একটা ব্যাপার আছে সেই জায়গাটাতে, তখন আমার একটু সময় লাগছে। বাট আমি যখন যেদিন থেকে ডিসিশন নিলাম নামতেই হবে আমাকে, এবং প্রয়োজনে যারা আহ, মানে অর্থাৎ যে জিনিসগুলো ডিস্টার্ব প্রয়োজনে ওদেরকে ডিসকানেক্ট করে দেবে, যেটাকে নেগেটিভ সোর্স নেগেটিভ প্লেস আমি সবসময় অ্যাভয়েড করতে বলি, অ্যাভয়েড করো বাট সামনে ফরওয়ার্ড করো। ঠিক 1 বছরের মধ্যে আজকে দারুণ কাজ দিচ্ছে, দুর্দান্ত কাজ দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া, যেটা অনেক অনেক অসাধারণ কাজ করতেছে। যেমন ধরেন আমার 10,000 কাস্টমার, আপনাদেরকে বলছি 10,000 কাস্টমার সবাইকে কিন্তু আমি হয়তো ফোন দিতে পারছি না, ফলো আপ করতে পারছি না ইন্ডিভিজুয়াল, কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার একটা মেসেজ সবার কাছে টোটালি টুডে অর টুমোরো সিস্টেমেটিক ওয়েতে পৌঁছে যাচ্ছে। তার মানে এটা চমৎকার একটা ফলো আপ হিসেবে কাজ করতেছে আমার। আমি সিস্টেমে আছি, আমি কাজের মধ্যে আছি, ওরা কাজের মধ্যে আছে, সবাই ইন্ডিভিজুয়াল কাজের মধ্যে আছে। দিস ইজ, এটা চমৎকার চমৎকার একটা পাওয়ার সোশ্যাল মিডিয়া এবং পার্সোনাল মিডিয়া। আপনি ব্যক্তিগতভাবে কারো যদি আগে দেখবেন বড় বড় ব্যবসায়ীরা তারা মিডিয়া ইউজ করে, মিডিয়াতে ইনভেস্ট করে 500 কোটি টাকা বা 1,000 কোটি টাকা ইনভেস্ট করে একটা মিডিয়াতে। আপনি একটা মিডিয়া নিতে গেলে আপনি হিসাব করে দেখেন মিনিমাম 500 কোটি টাকা একটা ট্রানজেকশন করতে হবে। তা 500 কোটি টাকা ইনভেস্ট করে পার্সোনাল মিডিয়া, তাও পার্সোনাল ব্যক্তিগত জিনিসগুলো সীমিত পরিসরে তারা অ্যাডভার্টাইজ দিতে হচ্ছে, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। বাট আপনি ফেসবুক, এটা আপনি 1 টাকাও বিনিয়োগ করেননি, বাট আপনি শুধুমাত্র সিস্টেমটাকে ফলো করার কারণে আজকে 500 কোটি টাকা যারা ইনভেস্ট করছে তাদের থেকেও আপনি বেশি পরিমাণে অ্যাডভার্টাইজ করতে পারছেন এবং ইউজ করতে পারছেন। তার মানে বুঝে নেন সে 500 কোটি টাকার পাওয়ার সাথে আপনি শুধু এই সোশ্যাল মিডিয়াটাকে কম্পেয়ার করতে পারেন এখন ইকুয়াল, কোনো ভেদাভেদ নাই, শুধু আপনি ইউজ করবেন কিভাবে বা ইউজ কিভাবে করবেন সেটা এবং কোন পারপাস নিয়ে ইউজ করবেন, দিস ইজ মেইন পয়েন্ট। ছবি দিয়ে না, কারণ ছবি দিয়ে লাইক কমেন্ট দেখে এটা দিয়ে চকলেটও খাওয়া যাবে না, একটা চুইংগামও কেনা যাবে না। তো সো এই লাইক দিয়ে কোনো কাজ হবে না। প্রফেশনালি যদি আমরা এটাকে ইউজ করতে পারি, এটা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, আপনার একটা ইমেজ তৈরি করবে মানুষের কাছে। এটা 2, 4, 5 বছর পরে দেখবেন যে কি সবাই ফলো করবে, সবাই জানে যে না এই যে গুড ওয়ার্ক করছে, সে ভালো কাজ করছে। আচ্ছা যারা দ্বিমত পোষণ করছে তারাও বলবে যে না ভালো কাজ করছে। তো এটা হচ্ছে বিষয়। তো সোশ্যাল মিডিয়া যে ডেফিনেটলি এটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। জি। আমি আমরা যখন দুবাইতে একটা প্রোগ্রামের জন্য প্রোগ্রাম বাংলাদেশিদেরকে নিয়ে ডিএক্সএন এর পক্ষ থেকে, মিডল ইস্টের পক্ষ থেকে দুবাইতে একটা বড় প্রোগ্রাম ক্রাউন প্লাজা হোটেলে হয়। তো
তো সেখানে আমি প্রায় 1 ঘন্টা স্পিচ দিই, আমাদের হারুন ভাইও ছিল, স্পিচ দিই। পরবর্তীতে আমাদের দুবাই কনসুলেট জেনারেল থেকে এটা চোখে পড়ে যখন ফেসবুকে সেটা যায়। তো চোখে পড়ার পরে ওনাদের মধ্যে একটা কিউরিসিটি জন্ম নেয় যে বাংলাদেশিরা এখানে কি করতেছে আসলে। হ্যাঁ, তো পরে ওনারা আমাদের দুবাই ম্যানেজমেন্টকে ফোন দেয়, ডিএক্সএন দুবাই ম্যানেজমেন্টকে ফোন দেয়, আমিও তখন দুবাই ছিলাম। তো আমি সহ আমাদের দুবাইয়ের যিনি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর মিস্টার সেলিম সাজের আমরা বাংলাদেশ কনসুলেটে ভিজিট করি, যাই কনসুলেট জেনারেলের সাথে দেখা করতে। এটা ডিসেম্বর মাসের জানুয়ারি মাসের কথা বলি, এই জানুয়ারি মাসে। তো সরি, ডিসেম্বর মাসের কথা বলি। যাই, যাওয়ার পরে ওনারা আমাদের থেকে তথ্য নিতে থাকে যে আসলে ডিএক্সএনটা কি, আসলে কোন ধরনের বিজনেস। অসংখ্য বাংলাদেশি প্রবাসী তাদের চাকরির পাশাপাশি তাদের আম, কাজের পাশাপাশি ডিএক্সএন এ সম্পৃক্ত হচ্ছে। এটা কি ব্যবসা? হ্যাঁ, এই যে একটা জিজ্ঞাসা করা বা ইয়ে করা, পরে প্রায় 2 ঘন্টা আমরা সেখানে ওনাদের সাথে মিটিং করি। এরপরে আবার আহ, আমাদের কনসুলেট জেনারেল আবার আমাকে ফোন দিয়ে পার্সোনালি আবার ডেকে নেই। প্রায় আবার আমি 2 ঘন্টা পরে, 1 সপ্তাহ পরে আবার গিয়ে ওনার সাথে মিটিং করি। একদম খুঁটে খুঁটে সবকিছু জিজ্ঞেস করে যে কি আসলে তোমরা কিভাবে কি করো, তোমাদের ডিএক্সএন এ মেম্বার হতে কি কোনো টাকা টুকা লাগে নাকি, বা কি কিভাবে তোমরা মার্কেট তৈরি করো, সবকিছু বৃত্তান্ত বললাম যে স্যার দেখেন এভাবে মাক্কাতে ডিএক্সএন শুরু করেছি, একটা মেম্বারশিপ নিয়েছি ফ্রিতে, এন্ড আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করে আরবিয়ান হতে শুরু করে ভিন্ন দেশিদেরকে আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করানোর মাধ্যমে আমরা আমাদের অনেক বাংলাদেশি আজকে প্রবাসে, বিশেষ করে সৌদি আরব, মিডল ইস্টে আজকে সফল। এবং অনেকে ভিসা ক্যান্সেল করে, যেমন আমিও ভিসা ক্যান্সেল করে সৌদি আরব থেকে চলে আসছি, বাট আমাদের রেমিটেন্স কিন্তু বন্ধ হচ্ছে না। ওনারা এই সমস্ত কিছু দেখে একদম মানে পজিটিভলি আমাদেরকে নিয়েছে। এবং পরবর্তীতে ডিসেম্বরে যখন আমরা প্রোগ্রাম করি, প্রায় 1200 বাংলাদেশি নিয়ে আমাদের বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে, বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশের বিজয় দিবস দুবাইতে পালন করে 1200 লোক নিয়ে, সেই জায়গায় আমরা যখন কনসুল জেনারেলকে নিমন্ত্রণ করি, আমাদের আমাদের স্যার কনসুলেট জেনারেল স্যার ইকবাল ইকবাল হাসান স্যার, উনি সাদরে গ্রহণ করে। এবং উনি ব্যস্ততার কারণে, যেহেতু বিজয়ের মাস, অনেক প্রোগ্রাম ওনাদের থাকে, তো উনি সম্মানার্থে কনসুলেট থেকে কমার্শিয়াল কাউন্সিলরকে পাঠায়। তো এই যে বিষয়গুলো আজকে গভর্নমেন্টও কিন্তু ডিএক্সএন কে অবজার্ভে রাখছে, এবং তারা জানতে চাচ্ছে যে ডিএক্সএন কোন ধরনের কোম্পানি। আজকে এটা পরীক্ষিত এবং প্রমাণিত, আমাদের দেশে অনেক বাংলাদেশি ভাইরা আজকে সৌদি আরব, দুবাই, মিডল ইস্টে একসময় চাকরি করতো, তারা ডিএক্সএন এ ফ্রিতে মেম্বারশিপ নিয়ে লোকজনকে, বিশেষ করে আরবিয়ান বিভিন্ন দেশের কনজিউমার তৈরি করে আজকে তারা কিন্তু ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে চলে আসছে। তাদের ইনকাম কিন্তু প্রতি মাসে আসছে, এবং দেশের অর্থনীতিতে রেমিটেন্স আসাও বন্ধ হয়নি। এই যে একটা বিউটিফুল সিস্টেম। তো আমার কথা হলো, আমার মেসেজ হলো যে যে আমরা যারা ইয়াং তরুণ প্রজন্ম আছি, আমরা বাংলাদেশে থেকে প্রবাসে না গিয়ে কিন্তু আমরা কিন্তু দেশের রেমিটেন্সে, দেশের ইকোনমিতে আমরা অবদান রাখতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এতক্ষণ যেটা বললেন যে আমাদের তরুণ সমাজ, আমরা জানি পৃথিবীতে 700 কোটি মানুষ কিন্তু আছে। 750 কোটি মানুষের মধ্যে এখন আপনি যদি গড়ে হিসাব করেন, এটা অ্যানালাইসিস বা রিসার্চের কথা, প্রায় 500 কোটি মানুষ কিন্তু ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। তো কয় পার্সেন্ট মানুষ বিজনেস বা ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত, এটা হলো বিলিয়ন ডলারের কোশ্চেন। তো সেই জায়গা থেকে আমি দেখেছি আপনার যে পজিশন এখন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এই এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড কিন্তু আপনি লকডাউনের মধ্যে হয়নি। আপনার এই পজিশনটা আজ থেকে আমার মনে হয় কত মাস আগে হয়েছে? এটা আমার এপ্রিল দুই দু- হাজার উনিশ হয়েছে। এপ্রিল 2019। তার মানে ইভেন আমি লকডাউন। ডবল ডায়মন্ড হওয়ার পথে, আমার প্রায় 4টা লাইনে ডায়মন্ড অলরেডি আচ্ছা, প্রায় না, সিকিউর আমি হয়েছে। আমি আমি আপনাকে কোশ্চেনে যাচ্ছি। তো আমি দেখেছি যে যখন আপনি এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছেন, তখন ডিএক্সএন থেকে আপনার ইনকাম ছিল 40, 50, 55, 60-এর মধ্যে। হ্যাঁ, ইভেন আপনার বাইরে প্রবাসে একটা স্টার এজেন্ট ছিল না, টুকটাক দুই রাইট। চারটা মেম্বার ছিল, দুই চারটা মেম্বার ছিল। বাট স্টার এজেন্ট, স্টার রুবি, 5 লাইনে ওরকম লিডার টাইপের কেউ তৈরি হয়নি। তো এই মার্চে যখন লকডাউনটা শুরু হয়,
তখন থেকে দেখলাম আপনার পজিশন এখনো চেঞ্জ হয়নি, হয়তো পজিশন 2-1 মাসের মধ্যে চেঞ্জ হবে, ডাবল ডায়মন্ড হবেন, 4টা আরো 3টা লাইন আসবে, বাট সেম পজিশনে থেকে এই লকডাউনের মধ্যে সারা পৃথিবীর অর্থনীতি যেখানে প্যারালাইজ হয়েছে, আজকে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আজকে আপনার কি বলে এটার নাম, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমরা জানি ট্যুরিজম ইন্ডাস্ট্রি আজকে আহ, কোটি কোটি মানুষের রুজি রোজগারের জায়গা আজকে বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, কিছু কিছু দেশ আছে পুরা ট্যুরিজমের উপরেই তারা কিন্তু তাদের অর্থনীতি নির্ভর করে। হ্যাঁ, যেখানে প্রত্যেকটা সেক্টরের জিডিপি কিন্তু ফেইলর হচ্ছে, প্যারালাইজ হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, সেখানে আইটির সাথে সম্পৃক্ত যারা বিজনেসকে ডিজিটাল মার্কেটিং এর সাথে করতে পেরেছে, পাশাপাশি যারা ওয়েলনেস নিয়ে কাজ করে, ওয়েলনেস প্রোডাক্ট, সাপ্লিমেন্ট প্রোডাক্ট, সুস্থ থাকার সরঞ্জাম আদি তো কাজ করে, সেই জায়গায় এই লকডাউনের আগে আপনার ইনকাম থেকে এখন লকডাউনের মধ্যে আপনার ইনকাম দ্বিগুণ। এটা একটা বিগ পয়েন্ট, একই পজিশনে থেকে। 1 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? 2 নাম্বার হলো, মিডিল ইস্ট এবং সিঙ্গাপুর মালয়েশিয়াতে আপনার টিম 2-1 জন মেম্বার হয়েছিল কিন্তু লিডার পর্যায়ে কেউ তৈরি হয়নি। এখন কিন্তু আগে আপনার বাইরে থেকে ইনকাম হতো হয়তো 500, 1000, 2000 টাকা সর্বোচ্চ। এখন লকডাউনের মধ্যে আমি আপনার স্টেটমেন্ট স্টাডি করে দেখেছি 1,08,000 টাকা যে 3,000 টাকা যে ইনকামটা, সেই ইনকামের মধ্যে প্রায় 40,000 টাকা ইনকাম দেশের বাইরের থেকে আসলো। এবং অনেকগুলো স্টার এজেন্ট কুয়েতে, দুবাইতে, সিঙ্গাপুরে 5 লাইন স্টার ডায়মন্ডও তৈরি হয়েছে। এইটা আমাদেরকে একটু ক্লিয়ার করেন, এইটার বেনিফিটটা কিভাবে আমরা এই লকডাউনের মধ্যে আমরা নিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আমরা আসলে প্রথম দিকে যখন কাজ শুরু করেছি তখন থেকে আমরা দেশের বাইরে কাজ করতাম, স্পন্সর করতাম না তা না, কিন্তু স্পন্সর করতাম। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা একটা তখন মাথার ভিতরে ছিল যে সেটা হচ্ছে যে নার্সিং ইজ ইম্পর্টেন্ট। কিন্তু দেখেন, আমরা যখন দেশের বাইরে একটা লোককে স্পন্সর করতাম, হয়তো তার সাথে পার্সোনালি যোগাযোগ করতাম মেসেঞ্জারে, মেসেঞ্জারে যোগাযোগ করে করে তখন দেখা যাচ্ছে হয়তো একজন ইন্ডিভিজুয়ালি একজনকে মেসেঞ্জার, আমরা গ্রুপ কল সম্পর্কে অত বেশি আইডিয়া তখন ছিল না বা নিতে পারিনি। আর গ্রুপ কলটা চালু হয়েছে বেশি দিন হয়নি। তো তখন ইন্ডিভিজুয়ালি যখন নক করতাম তখন দেখা যাচ্ছে হয়তো বা তারে কখনো কাজের মধ্যে পাওয়া যেত, কখনো পাওয়া যেত না। আবার দেখা যাচ্ছে তখন সবাইকে চাইলে নিয়ে আসাও যেত না, সবাইকে চাইলে নিয়ে আসাও যেত না। তখন কি হইতো তাইলে, বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে কারণে দেখা যাচ্ছে সে কখনো প্রোডাক্ট পারচেস করছে 100 পয়েন্ট বা 300 পয়েন্ট বা 500 পয়েন্ট পর্যন্ত করছে কোন রকম, কিন্তু তার টিম যেটা তৈরি হয়েছে ওই টিমকে সে কিন্তু ইনফরমেশন দিতে পারছে না, কারণ তার ট্রেনিং এর অভাব, লেক অফ ট্রেনিং। আমরা তো মুখে কথা বলছি, মুখে কথা বলা আর ট্রেনিং নেওয়া পার্থক্য তো আছে, সেটা তো আপনারা বুঝতেছেন। এবং যখন আমরা ট্রেনিং দিতে পারছি না তাদেরকে, শুধু মুখে মুখে বলতেছি, এই মুখে বলা দিয়ে খুব একটা রেজাল্ট আমরা নিতে পারছি না এবং টিম ওয়ার্ক করতে পারছি না। যেখানে টিম ওয়ার্ক করতে পারছি না, তো রেজাল্টও কম বাড়বে না, বাড়বে কিভাবে? বাট শুরু থেকে আমরা কাজ করতাম দেশের বাইরে, আমাদের রেজাল্টও প্রতি মাসে কম বেশি সব দেশ থেকে আসতো। কিন্তু এই লকডাউন সিচুয়েশনে আসার পরে কি হলো, লকডাউন সিচুয়েশনে যখন আমরা প্রথম ইন্ট্রোডিউস হলাম জুমে, এটার জন্য অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ প্রথম থেকে আমাদের শাহজাহান হাজি ননি, যিনি মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার, এই উনি সর্বপ্রথম আমাদেরকে এই জুমের সাথে জুমের অ্যাক্টিভিটি সম্পর্কে উনি আস্তে আস্তে করে আমাদের সাথে ক্লিয়ার করতে লাগলো, আড্ডা দিয়ে দিয়ে। তৎকালীন সময় রমজান মাস ছিলেন, আড্ডা দিয়ে দিয়ে জুমের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে আমাদেরকে এক ধরনের অ্যাডাপ্টেশন যেটাকে বলে, মানে মানে এটার সাথে মিশাই ফেললো যে এটাই ইউজ করো, এটাই ইউজ করো। তো এই ইউজ করতে গিয়ে তখন নিজেদের ভিতর এক ধরনের মানে নতুন নতুন আইডিয়া কাজ করতে লাগলো, আরে এটা তো চমৎকার বিষয়, তাহলে গার্লফ্রেন্ড গুলো অ্যাড করো, এই করো সেই করো। এই করতে করতে তখন গালফে যখন এই যে ট্রেনিং সেশন শুরু হলো, তখন গালফের লোকগুলো কিন্তু নতুন নতুন পুরা, যেমন এখানে অনেক লোক আছে নতুন, সবাই কিন্তু কথা শুনছে। এখন এই মিটিং গুলোতে অ্যাটেন্ড করতে করতে তখন দেখা যাচ্ছে তারা করণীয় গুলো খুঁজে পেলো, তার স্পিড, তার ভিতরে যে এক ধরনের ভয় ভীতি ছিল, মানে তার কনফিডেন্স লেভেল যে উইক ছিল, দেখতেছে যে সে তখন, মানুষ বাঙালি জাতি কিরকম জানেন, একজন ব্যক্তি যদি দেখাই দিতে পারে কোনো জিনিস, সেটার আর মানে পরের গুলাকে আর দেখাইতে হবে না, সেটা সে এমনি অর্জন করে ফেলবে, এরকম মানসিকতা। এই যে দেখাই দেওয়া, এই যে আপনার পাশে বা আপনার স্টেজে আপনার মতো সমবয়সী ইয়াং জেনারেশন, আজকে আহসান হায়দারকে দেখে অনেক বেশি অনেক ছেলে পেলে এনকারেজ হয়, উজ্জীবিত হয়, তার কারণ হচ্ছে তার ইয়াং এজ, মাত্র বেশ 22-23 বছর, 24 বছরে সে কিন্তু আজকে 1 লাখ টাকার মতো ইনকাম করছে, অসাধারণ লাইফ লিড করার সুযোগ আছে তার সামনে। তাহলে এই যে এই জিনিসগুলো যখন বুঝতে পারতাম, মানে পারলাম, তখন দেখা যাচ্ছে আমরা ট্রেনিং এর প্রতি
খুব বেশি নজর দেওয়া শুরু করলাম গালফের দিকে। যে এই যে শাহজাহান ভাই যে কথাটা বললো যে মানে একটা স্টার এজেন্ট ছিল না আমাদের গালফে, রিয়েলি সত্যি কথা। এই লকডাউন সিচুয়েশনের আগে আমরা গত 2 বছর পার করে ফেলছি, অথচ বা 2 বছর থেকে একটু বেশি সময়, বাট আমরা এই একটা স্টার এজেন্ট বের করতে পারিনি এই বাংলাদেশে থেকে। বাট এই লকডাউন সিচুয়েশনের থেকে আমরা স্টার এজেন্ট কমপক্ষে এখন আমরা কুয়েতে স্টার এজেন্ট আছে, সৌদি আরবে স্টার এজেন্ট আছে, আমার সিঙ্গাপুরে স্টার এজেন্ট, অনেকগুলো স্টার এজেন্ট পাইপ লাইনে। মানে এত মানে বড় একটা কাজ হচ্ছে এখন এই মুহূর্তে শুধু এই টেকনোলজির কারণে, বিকজ ট্রেনিং দেওয়ার একটা স্কোপ পাওয়া গেছে এবং কনভারসেশন করার সুযোগ আছে, পার্সোনাল যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে। নতুন যারা আছে তারা যে নতুন মার্কেট তৈরি করছে সেই মার্কেটেও আমরা গাইডলাইন করতে পারছি এই প্রযুক্তির কারণে। আমি আমার জায়গা থেকে বসে, তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বসে। ইভেন অতীতে যে কাজটা হতো, দেখেন আমরা একটা হল রুমে যদি মিটিং কল করতাম, দেখেন সর্বোচ্চ কয়জন ব্যক্তি আসতো, 20 জন 30 জন। অনেকে আসতে পারতো না, অনেক ধরনের হ্যাসাল ছিল, আয়োজন নিয়ে অনেক ধরনের টেনশন, থাকা নিয়ে টেনশন, খাওয়া নিয়ে টেনশন, বহু ঝামেলা। বাট এই আজকে প্রোগ্রামে ধরেন 200-র উপরে লোক যদি জয়েন করে থাকে, না 200-র উপরে যদি লোক আমার কথা শুনে থাকেন, দেখেন তো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বসে কিন্তু কথা শুনছেন, কথা কিন্তু সেম একই। আমি বলছি এবং আমি আমার বাসা থেকে বলছি, আপনি আপনার বাসা থেকে শুনছেন। তার মানে এই যে একটা পাওয়ারফুল টেকনোলজি জুম ইন্টারনেট আসার কারণে তখন আমাদের কি হলো, মার্কেটে অ্যাক্টিভিটির পরিমাণ বেড়ে গেল। যে ছেলেগুলো নতুন নতুন স্টার এজেন্ট হয়েছে তাদের স্পিড কিন্তু তারা কন্টিনিউ করতে পারছে, কারণ প্রতিনিয়ত মিটিং এর মধ্যে আছে। ফুয়েল ফুয়েল অর্থাৎ গাড়িতে যেরকম ফুয়েল শেষ হয়ে গেলে আবার পেট্রোল পাম্পে আসতে হয়, তো আমাদের পেট্রোল পাম্প হচ্ছে যে এই যে আমরা মিলিনিয়ার প্রজেক্ট বলেন বা আমাদের যে যে ডেইলি প্রতিদিন যে প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম গুলো থাকার কারণে কিন্তু আজকে প্রতিদিন তারা নিজেদের ভিতরে একটা চার্জ নিতে পারছে, প্রতিদিন খাবারের মতো তাদের ভিতরে এনার্জি গ্রো করতে পারছে, যার কারণে বিজনেসের রেগুলেশন বাড়তেছে, গতি বাড়তেছে। আর আপনারা জানেন বাংলাদেশ মার্কেটে প্রোডাক্টের আজকে যেই যে জিনিসগুলো গালফে যেরকম প্রোডাক্টের যে অপরচুনিটি, মানে এত পরিমাণ প্রোডাক্ট বাংলা গালফে, আমার কাছে মনে হচ্ছে গালফ মার্কেটে যদি এই মুহূর্তে বিজনেসটা আরো বেশি ডেভেলপ করা যায়, তাহলে দেখা যাচ্ছে বিজনেস অনেক বেশি বুম করবে। আর সম্ভব, কারণ এটা প্রযুক্তি, প্রযুক্তি আছে হাতের মুঠে। তো গালফ মার্কেটের জন্য শুভকামনা অনেক বেশি এই মুহূর্তে, কারণ গালফ অনেক আমাদের থেকে আগানো, এবং আমার বিশ্বাস এই টেকনোলজির কারণে গালফের সুযোগ, গালফের বিজনেসম্যানরা বিজনেস করার কারণে কিন্তু আজকে বোনাস আমাদেরও বাড়ছে। আহ ধন্যবাদ। আমি যেটা আপনার কাছে জানতে চাই, আপনার বিজনেসের এটা হলো বিগিনিং। আমি বলবো, আমি সবসময় একটা কথা বলি, ডিএক্সএন প্রথম 3 বছর হলো ফাউন্ডেশন দেওয়ার জন্য। ফাউন্ডেশনটা 3 বছর দিতে লাগে। যেমন একটা বিল্ডিং 20 তলা উঠাইতে হলে আগে ফাউন্ডেশনটা রেডি করতে হয়। 20 তলা বিল্ডিং তুলতে হবে, 20 তলা বিল্ডিং এর ড্রয়িং হলো, আর সেটা বড় ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করেছে, আরো 20 তলার নিচে নিচে আমাদেরকে করতে হয়। হুম। তার মানে 20 তলা বিল্ডিং আমরা যেটা দেখি সেটা 20 তলা না, সেটা 20 তলা, এটা 40 তলা আমি মনে করতে হবে, আমাকে মনে করতে হবে। যেমন পদ্মা সেতু আমরা দেখতেছি কত কষ্ট করে প্রত্যেকটা ফিলারের ডিজাইন হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা যে শুধু যে পদ্মা সেতু যেটা উঠবে উপরে দেখা যাচ্ছে সেটা না, মেন কাজটা কিন্তু তার নিচেই হচ্ছে। হ্যাঁ, তার নিচেই মেন কাজটা হচ্ছে। এটাই হলো চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে এই যে প্রথম দাফে দাফে উঠে আসা, কষ্ট করে উঠে আসা, তারপরে 3টা বছর পার করে এখন একটা জায়গায় ইনকামকে নিয়ে আসা 1 লাখ, আপনার জন্য আরো ডিএক্সএন এর স্ট্যাটাস, 23টা স্ট্যাটাস যদি আমি বলি মেম্বার বাদ দিয়ে, ক্রাউন এম্বাসেডর পর্যন্ত আপনার পজিশন এখন 4 নম্বরে আছে। স্টার এক্সিকিউটিভ, স্টার ডায়মন্ড, আরো প্রায় 19টা পজিশন বাকি আছে। 19টা পজিশন আপনার জন্য হাতছানি দিচ্ছে ডিএক্সএন কে। যদি আমি গভীরতা ভাবে চিন্তা করি, তো সেটা মহাসমুদ্র। হ্যাঁ, মহাসমুদ্র। সমুদ্রের মধ্যে যেমন নিচের তলা কতটুকু এটা মাপা খুব দুঃসাধ্য, ঠিক আহ আহ এই পার থেকে ওই পারে দেখাও দুঃসাধ্য, ঠিক ওরকম। তো আপনার চিন্তাধারা কি যে এই মুহূর্তে ডিএক্সএন এর যে স্ট্যাটাস গুলো আছে, যেমন আরেকটা বিষয় উপলব্ধির বিষয়, যেমন গত মাসে আমি দেখেছি আপনার ইনকাম পেয়েছেন আপনি 97,000 টাকা, কিন্তু কোম্পানি থেকে আমরা জানি ডিএক্সএন এ যখন ডায়মন্ড হয় তারা কিন্তু প্রফিট শেয়ার পায়, 2% প্রফিট শেয়ার কোম্পানি কিন্তু বন্টন করে কোম্পানির প্রফিট থেকে। ওইখানে প্রায় 6,000 টাকা আপনি প্রফিট শেয়ার পেয়েছেন। এন্ড যত পজিশন গুলো বাড়বে, উপরের দিকে যাবে, তত বেশি আপনার প্রফিট শেয়ারের পরিমাণও বাড়বে, আপনার ফিবির ভলিউমের উপরে, বিজনেসের ভলিউমের উপরে বাড়বে। চমৎকার মজার বিষয় হলো যে আপনার জন্য শুভকামনা থাকবে আগামী
পজিশন গুলো আপনি কিভাবে অ্যাচিভ করবেন, কতদিনের মধ্যে কোথায় যাবেন সেটা আজকে শোনাবেন। আর মজার বিষয়টা হলো, আমি এই যে বাংলাদেশি গর্ব করি আমার বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, আপনিও গর্ব করেন। আমরা বাংলাদেশে থেকে আমরা ইউরোপিয়ান আরবিয়ানদেরকে কনজিউমার করতে পারছি, এবং এরা সকালে ঘুম থেকে উঠে ডিএক্সএন এর টুথপেস্ট দিয়ে তার পরিবার নিয়ে কোনো নাস্তা করার আগে, হ্যাঁ কোনো কিছু খাওয়ার আগে তারা ডিএক্সএন এর টুথপেস্ট দিয়ে যখন দাঁত ব্রাশ করে, তখন এটা শেষ হলে আবার কিনে। এই যে আমরা পার্মানেন্ট কনজিউমার রেডি করতে পারতেছি বাংলাদেশে বসে, এবং আজীবন এই লোকগুলো, বাইরের কান্ট্রির লোকগুলো প্রোডাক্ট ইউজ করবে, আর আমরা বাংলাদেশে বসে ইনকাম পাবো, এবং এটা বাইরে থেকে ইনকামটা আসবে। এই যে একটা মজার একটা বিষয়, সেই বিষয়টা নিয়ে আপনার অনুভূতি শুনবো, এবং আপনার জন্য যে 19টা পজিশন আগামীতে অপেক্ষা করতেছে, হ্যাঁ যে ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত, সেই জায়গায় আপনার টার্গেট বা আপনার ভিশন মিশন, আপনার মাস্টার প্ল্যানটা কি? জি। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, ডিএক্সএন আসলেই একটা সিস্টেম, যে সিস্টেম আসলে ডিএক্সএন মানে হচ্ছে একটা বিজনেস কোম্পানি, একটা বিজনেস আইডেন্টিটি, যেখানে তারা প্রোডাক্ট সেল করছে বা প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে কাস্টমারকে আমরা স্যাটিসফাই করছি। কাস্টমার আমাদের সাথে কন্টিনিউ করছে বিকজ আমাদের প্রোডাক্টের কোয়ালিটির কারণে, আমাদের মোটিভেশন না, বিকজ আমরা মোটিভেশন বিক্রি করছি না। ডিএক্সএন এ কোনো মোটিভেশন বিক্রি হচ্ছে না, ডিএক্সএন এ বিক্রি হচ্ছে 100% প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টটাই কথা বলছে কাস্টমারের সাথে। দ্যাটস ওয়াই কাস্টমার আমাদের সাথে লং টাইম থেকে যাচ্ছে। আজকে এই যে আরবিয়ান, ইউরোপিয়ান, যে দেশে আমরা যাব স্বপ্ন দেখছি, যে দেশের মানুষের সাথে আমরা কাজ করব, যাদের কাছে গেলে আমরা একটা হয়তো আমরা যে কাজগুলো তাদের বাসায় থাকে, এক্সপায়ার কাজ, যেগুলো বাংলাদেশে আমরা করিও না, কখনো চিন্তাও করবো না, সেই কাজগুলো করছি হয়তো। তো সেই কাজগুলো করার জন্য কিন্তু আমরা 40-50 লাখ, 20-30 লাখ টাকা বা 10-15 লাখ টাকা দিয়েও কিন্তু আমরা যাচ্ছি বিভিন্ন দেশে। কিন্তু একটু খেয়াল করে দেখেন আপনি, শুধু আমি আমি মাঝে মাঝে চিন্তা করি, আর সত্যিই তাই, ডিএক্সএন এত ইমাজিন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি একটা সিস্টেমের মাধ্যমে আসছি, সিস্টেমকে ফলো করছি, সেই সিস্টেম আমাকে নিয়ে যাচ্ছে সারা দুনিয়া ব্যাপী। যেহেতু ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, তার মানে আমি শুধু সময়ের ব্যাপার, শুধু ওই জায়গাগুলোতে যাওয়া, আমার শুধু অ্যাক্টিভিটি কন্টিনিউ করা দরকার। আমার পরিচিত লোক হয়তো ইউরোপে কোথাও না কোথাও দেশে নাই, বাট আমার টিমে, আমার অর্গানাইজেশনে কেউ না কেউ, কোনো না কোনো বাইরে, বন্ধু, আত্মীয় স্বজন, তারা ঠিকই কিন্তু সেই জায়গাগুলোতে আছে। তার মানে তাদের হাত ধরেই কিন্তু আমার বিজনেস সিস্টেম চলে যাচ্ছে টুডে অর টুমোরো। তার মানে এটা একটা গ্রেট অপরচুনিটি। ইভেন বাংলাদেশে যে কোম্পানির যে সিস্টেম গুলা, সেখানে দেখা যাচ্ছে আমরা এখান থেকে এখানে দেখতে পেতাম খুব শর্ট টাইম, এবং এরপরে কি করব, করণীয় কি, এটা নিয়ে আমরা কখনো ভাবিও নাই, দেখিও নাই, কারণ আমাদেরকে সবসময় বলা হয়তো ওইটুকুর মধ্যে, আমরা ওইটুকু গণ্ডির মধ্যে থাকতাম। বাট ডিএক্সএন একটা মহাসমুদ্রের মতো, যেমন একটা নৌকা আপনি যদি পুকুরে ভাসান, দেখবেন এটা অনেক বড় মনে হবে, ওরে বাপ এটা কত বড়, কিন্তু যখন সাগরে ছেড়ে দেওয়া হবে তখন তাকে খুঁজেও পাওয়া যাবে না। তার মানে আমরা ছিলাম একটা আসলে ডিঙ্গি নৌকার মধ্যে, বা ডিঙ্গি নৌকায় দেখানো হতো একটা পুকুরের মধ্যে। আর সেখান থেকে যখন ডিএক্সএন এ আসলাম, তখন একটা মহাসমুদ্র দেখা শুরু করলাম। সেখানে আসলে আমাদের অস্তিত্ব খুবই খুবই ছোট মনে হয়। এটা এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মনে হচ্ছে খুবই ছোট, কোন একটা জায়গায় চিপ মানে পড়ে আছি, সিম্পল 1 কোটি মানুষের ভিতরে কোন একটা জায়গায় পড়ে আছি, দেখা যাচ্ছে না। দেখেন ক্রাউন অ্যাম্বাসেডার কথা চিন্তা করেন, অলমোস্ট প্রায় 40-এর মতো ক্রাউন অ্যাম্বাসেডার হয়ে গেছে। আমার দ্যাম শিওর যে এই টেকনোলজি আসার কারণে আগামী 2025 সাল নাগাদ ক্রাউন অ্যাম্বাসেডার যাহা জন্ম দিচ্ছে অতীতে ডিএক্সএন গত 27 বছরে, আগামী 5 বছর বা 3 বছর, 3 বছর বা 4 বছরের মধ্যে তার থেকে ডবল ডিজিট ক্রাউন অ্যাম্বাসেডার তৈরি হবে। কারণ যেটা করোনার মধ্যে রেকর্ড হয়েছে, মাত্র 2 বছরে ক্রাউন অ্যাম্বাসেডার তৈরি হয়েছে। তো এই 2 বছরে ক্রাউন অ্যাম্বাসেডার তৈরি হয়েছে, তাও লেডিস কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডার তৈরি হয়েছে। তার মানে বুঝেন তার চাওয়াটা কেমন ছিল, তার ক্ষুধাটা কেমন ছিল, আমার ক্ষুধাটা কেমন ছিল, বা আপনার ক্ষুধাটা কেমন ছিল। ওই যিনি 2 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, ওনার ক্ষুধাটার সাথে আমারটা মিলছে না, অথবা আমারটার সাথে আপনারটা মিলছে না। আসলে মূলত হচ্ছে আমাদের চাওয়ার ব্যাপারটা আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারছি, দ্যাট ইজ মাই কোশ্চেন। এখন যে কথাটা বলছে আমার আরো 19টা পদবি আছে, তার মানে দেখেন এই মহাসমুদ্রের মধ্যে আমি মাত্র ছোট্ট কিছু পদবি অর্জন করেছি, আমার আরো 19টা, তার মানে কত ডবল ডিজিট রয়ে গেছে, ট্রিপল, মানে 4 গুণ 5 গুণ কাজ এখনো রয়ে গেছে, আমি এখনো করতেও পারি নাই। তার মানে এত বড় একটা জার্নি, এবং আমার কাছে সত্যিই মনে হচ্ছে যে এনজয় করতেছি। বিকজ আমি আগে শুনতাম যে আপনি স্টার ডায়মন্ড পদবিটাকে কেন এত বেশি কোম্পানি লুক্রিয়েটিভ বলা হচ্ছে, কেন এত বেশি হাইলাইট করা হচ্ছে স্টার ডায়মন্ডকে, বিকজ এটুকু বুঝলাম একটা লোক সত্যিকার অর্থে সে যদি ডায়মন্ড হয়, তার মানে সত্যিকার অর্থে সে রত্নে পরিণত হলো, ডায়মন্ডে পরিণত হলো। ডিএক্সএল সিস্টেমটাই এরকম একটা পাওয়ারফুল সিস্টেম, এত সুন্দর গুছালো পরিপাটি সিস্টেম। ইভেন যেহেতু 19টা পদবি আছে, দেখেন
আপনি আপনার জীবন দশার লাইফটাকে এনজয় করবেন, একটা অর্গানাইজেশনে থাকবেন, ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, আমিও হব ইনশাআল্লাহ। তো আমার যেটুকু লক্ষ্য উনি আমাকে বলেছিলেন সেটা হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে যে টোটাল জুলাই 2021 জুলাইয়ের মধ্যে আমি ট্রিপল ডায়মন্ড হতে চাই, এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি। ট্রিপল ডায়মন্ড আমার 6টা লাইনে 6টা ডায়মন্ড বের হবে, এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি। 18 ঘন্টা বলতে পারেন, সকাল 10টা থেকে রাতে 2টা 3টা পর্যন্ত আমাকে আপনারা পাবেন অল টাইম মোবাইল ফোন নিয়ে। শুধুমাত্র বাইরে গেলে হয়তো এই সময়টা নেটওয়ার্কের বাইরে থাকা হচ্ছে। তো এই যে 18 ঘন্টার কাজ করব, ডিসিশন নিলাম, জায়গা থেকে ডিসিশন নিলাম। কেন নিলাম? কারণ হচ্ছে এই কাজটা আমাকেই করতে হবে। যতদিন, যত দ্রুত, যত অল্প সময়ের মধ্যে করতে পারবো, তত দ্রুত আমি এটার সুফল নিতে পারবো, তত অ্যাম্বাসেডার। তো 25 সালে যদি আমি ক্রাউন অ্যাম্বাসেডর হই, তার মানে আলহামদুলিল্লাহ আপনি ধরে নেন যে 2025 সালের পরে আমি মিলেনিয়ার। আমি আমি যদি মিলেনিয়ার হই, আমার লাইফ স্টাইল কেমন হবে, বা আমি কোথায় থাকবো, আমি কি পরিমাণ দান দান করতে পারবো, কত মানুষকে সাহায্য করতে পারবো। ইভেন আমি ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছি, তার সাথে সাথে কত মানুষ সফল হয়ে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন তো, অন্তত 20টা লাইনে কমপক্ষে 200 ডায়মন্ড তৈরি হবে। তারপরে কত, তার মানে 200 ডায়মন্ড তৈরি হওয়া মানে 200টা ফ্যামিলি চলার মতো অবস্থায় সে পৌঁছে যাওয়া। তার সাথে সাথে আরো কত মানুষ নতুন স্বপ্ন দেখবে। তার মানে এই একটা ইন্ডাস্ট্রিতে যেখানে আপনি স্বপ্ন দেখলে শুধু নিজের একক স্বপ্ন বাস্তবায়ন হবে না, হাজারো মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে মিনিমাম 2025 সাল নাগাদ এই ইন্ডাস্ট্রি থেকে মিনিমাম 1 লাখ পিপলের কর্মসংস্থান নিশ্চিত করা। 1 লাখ। আমার পক্ষে সম্ভব ছিল না হয়তো কোনো একটা ইন্ডাস্ট্রি দিয়ে 1 লক্ষ লোককে আমি কখনো জব দেওয়ার মতো স্কোপ ছিল না, কারণ আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার বাবা খুব একটা বড় শিল্পপতিও না, আমরা কোনো শিল্পপতির ছেলে ঘরে জন্মায়ও নাই। তাহলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে 1 লক্ষ লোকের কর্মসংস্থান নিশ্চিত করব, এটা কিভাবে জোর দিয়ে বলতেছি? বলতেছি পাওয়ার অফ সিস্টেম। সিস্টেমের কারণে, আপনার মেধাটার কারণে আপনি এটাকে ডিসেন্ট্রালাইজ করতে করতে, মার্কেটে অ্যাপ্লাই করতে করতে এক সময় দেখা যাচ্ছে আপনি চলে যাবেন আপনার লক্ষ্যে। এটা হচ্ছে 2025 সাল নাগাদ আমার টার্গেট, যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান নিশ্চিত করব, এবং পাশাপাশি আমি কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে আমি কিছু কাজ করতে চাই, যেগুলা আমার মনের ভিতরে সবসময় লালন করি। এই কাজগুলো করতে চাই। তো শেষ চমৎকার একটা সুযোগ ডিএক্সএন আজকে আমাকে দিয়েছে, সেজন্য আসলে সত্যি ডিএক্সএন এর কাছে কৃতজ্ঞ। আর আমাকে এখানে বলেছে অনেকে যে কিভাবে কাজ শুরু করবো। আসলে আজকে দেখেন, কাজ শুরু করার জন্য যে ফর্মুলা গুলো, এটা ট্রেনিং, আলাদা করে ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনার প্রতিদিন যে ট্রেনিং গুলো হয়, সেই ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করেন, বেশি বেশি ট্রেনিং অ্যাটেন্ড করেন, 5, 7, 10টা ট্রেনিং অ্যাটেন্ড করেন, আশা করি আপনি কাজ করার ফর্মুলা পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। জি সাধন ভাই। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা প্রোগ্রামটা শেষ করব, ইন্টারভিউটা শেষ করে দিব। আমি লং টাইম হয়েছে, প্রায় 1 ঘন্টা পরে হয়ে গেছে তো। জি। আহ ধন্যবাদ এই চমৎকার সেশনে অংশগ্রহণ যারা করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে। আমি সবসময় একটা মেসেজ দিয়ে থাকি, আপনি সবার উদ্দেশ্যে লাস্ট মেসেজটা দিতে পারেন, দেন আমি শেষ করে দিব। জি। জি, ধন্যবাদ। আশা করি আপনারা যারা আমার কথাগুলো শুনেছেন, আমি জানি না হয়তো আপনাদের কাছে ভালো লাগুক খারাপ লাগুক, এটাই হচ্ছে বাস্তবতা ছিল। আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বলেছি, এবং আমার যে অনুভূতিটুকু আমি আপনাদেরকে হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখেন, এখানে আমার মাথার উপরে ফ্যান চলছে, এই বাতাসটুকু কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বাট আমাকে টাচ করছে বডিতে। ঠিক বডিতে টাচ করছে, এই যে গরম